এই জিনিসটা আমি মানতে পারতাম না। যখনই কোনো ডিসিশন নিতে চিন্তা করতাম তখনই ভাবতাম যে আমার মেয়েটা তো বাবা ছাড়া হবে, সে তো বাবা ডাকতে পারবে না। এইটা ফ্যামিলির সন্তানরা আসলে জানেনি যে না, এটা ওরা করছিল এই জন্য যে আমি যেহেতু ওখানে যেয়ে থাকবো, আর ওরা 4 ভাই ওরা। আমার নাম হচ্ছে মোসাম্মদ পারুল। পারুল, বয়স কত এখন? বয়স 35 বয়স। আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? নারায়ণগঞ্জ আমাদের জেলা। বর্তমানে নারায়ণগঞ্জে আছেন? না, আমি ঢাকায় থাকি। ঢাকায় থাকছেন। তো একটু ছোটবেলা থেকে আমরা শুরু করি, ধারাবাহিকভাবে আমরা শুনতে থাকি। জি প্লিজ। ছোটবেলায় আসলে তেমন কোনো ঘটনা নেই, গ্রামে বড় হয়েছি, সোনারগাঁতে লেখাপড়া করেছি। আচ্ছা, যখন আমি ইন্টার পরীক্ষা দিই তখন আমার বিয়ের কথা হচ্ছিল। আচ্ছা, আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু জানি, আপনার বাবা কি করতেন? আমার বাবা জব করতেন, এখন কিছুই করেন না। ওই সময় কি ধরনের জব করতেন? একটা প্রাইভেট কোম্পানিতে ছোট্ট একটা জব করতেন। কয় ভাই বোন আপনারা? আমার 2 ভাই আর আমি একাই বোন। ওকে, মানে আপনি বড়? না, আমার বড় ভাই। 2 ভাই আপনার বড়? হ্যাঁ, না, এক ভাই আমার বড় আর এক ভাই মানে আপনি মেঝো? হ্যাঁ, মেঝো। আচ্ছা, ঠিক আছে। ইন্টারমিডিয়েট পড়ার সময়টাতে আপনার বিয়ের কথাবার্তা চলছে? হ্যাঁ, তখন কথাবার্তা চলছে। মিন্স হচ্ছে আমার বড় ভাই তখন ঢাকায় থাকে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমার গ্রামেরই একটা ছেলে, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, সেও ঢাকায় থাকে। তো ওনার যেখানে দোকান, মানে ওনার একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল এখানে বিজনেস করতেন ঢাকাতে। হ্যাঁ, তো আমার ভাইয়া ওখানে যাওয়া আসা করতো আমার ফ্রেন্ডের দোকানে। তো ওখানে একটা ছেলে থাকতো মেসে। তো সেই ছেলেটা আবার পরিচিত আমার ভাইয়ের ফ্রেন্ডের সাথে। আচ্ছা। ভাইয়া তো মাঝে মাঝে যেত ওই দোকানে। তো সেই ক্ষেত্রে ভাইয়ের ফ্রেন্ড সেই ফ্রেন্ড আমার ব্যাপারে কথা বলছে ওনার সাথে, বিয়ের ব্যাপারে। তো আমি কিছু জানি না তখনও। ইন্টার পরীক্ষা দেওয়ার পর ঢাকায় চলে আসি বেড়াতে। আচ্ছা। আর মামার বাসায় চলে আসি বেড়াতে। তো হঠাৎ করে একদিন ওই ভাইয়া ফোন দিয়ে আমার ভাইয়াকে বলছে যে ছেলেটাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবো দেখার জন্য। তখন আমি জানি না সে আমাকে দেখতে আসবে। তো ভাইয়া রাতে বলতেছে চলো দেশে, বাড়িতে। বড় ভাই? হ্যাঁ, আমার বড় ভাই। জি। বাড়িতে চলো, যেতে হবে। তো আমি, আমার 2 মামাতো বোন ছিল ছোট ছোট, ওরা 2জন, ওদেরও পরীক্ষা শেষ। তো বলতেছে চলো যাই বাড়িতে। তো আমরা ওদেরকে নিয়ে গেছি। তো আমি যে বাড়িতে গেছি, আমি একটা মেহমান আসছে, তাকে আপ্যায়ন করতে হবে, কি করতে হবে, সেগুলো আমার কোনো কেয়ার ছিল না। আসছে, আপনি তো জানেন না আসলে মেহমান কি কারণে আসছে বাসায়। সেটা আবার আসছে রাত্রে, প্রায় 10টা বেজে গেছে তখন ওরা আসতে। আমরা আগে পৌঁছেছি, ওনারা পরে আসছে। তো সেই সময় আমি ঘুমাই গেছি অলরেডি, ঢাকা থেকে যে ঘুমাই গেছে। তো ওরা আসছে পরে আমার মা বলতেছে যে খাবার টাবার নিয়ে দাও ওদেরকে। তো খাবার দিলাম ওদেরকে, খাবার টাবার দিয়ে পরে আবার চলে আসছি। তো ওরা ওদিন রাতেই চলে আসছে, থাকেনি আর। তো এই দেখা আমাদের। তখন আপনি জানতেন না যে তখন আমি জানি না যে ওর সাথে কি হতে পারে, বিয়ের ব্যাপারে কথা হবে বা কিছু হচ্ছে। ওকে। তো ওদিকে আমাদের ফ্যামিলির সাথে কথা হচ্ছিল, ভাইয়ার সাথে আর কি। তো ভাই ওকে এমনি চিনে, দোকানে আসা যাওয়া করতো, এতটুকু চিনে। জাস্ট একটা মেসেজ এরকম ছেলে থাকলে যতটুকু চেনা যায় অতটুকু। তো সে তখন গার্মেন্টসে জব করে, গার্মেন্টসে ঠিক সুপারভাইজার বলে না, তখন সে ওই পোস্টে জব করে ছেলেটা। হ্যাঁ, তো স্যালারিও তেমন ছিল না। যাই হোক, তো ভাইয়া যখন বিয়ের কথাবার্তা চলতেছে, তো ওদের বাড়ি থেকে আমাদের এখানে দেখতে আসবে। তখন আমি ঢাকায়, আমি তখনও বাড়িতে না। তারপর আবার নিয়ে যাওয়া হলো বাড়িতে, যে ওদের বাড়ি থেকে লোকজন আসবে দেখতে। তখন আমি শুনতে পেলাম যে আমার জন্য বিয়ের কথাবার্তা চলছে। তো ওদের বাড়ি থেকে আসলো, ওর বাবা আসলো, ছেলেটার বাবা, ওর বড় ভাই, ওর মামা, 3 জন। আর কি আসছিল আমার ঠিক এখন মনে পড়তেছে না। ওই 4 জন বা 5 জন এরকম আসছে। তো অনেক আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেক অন্যরকম করা হয়েছে। ঢাকা থেকে আমার মামিরা সবাই গেছে, আমিও গেছি। আমার ফ্যামিলির বাড়ির থেকে যারা ছিল আত্মীয় স্বজন মোটামুটি ভালো, মানে আমাদের যারা খুব কাছের তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। একটা বিয়ের অনুষ্ঠানের মতোই হয়েছে তখনও। তো যেদিন আসছে দেখে ওনারা বলতেছে যে বিয়ে কবে দিবেন, কবে বিয়ের দিন তারিখ ঠিক করবেন, ওরকম বলতেছিল ওর মামা। পরে আমার মামা বলতেছে দেখতে আসছেন, আগে দেখে নেন, আমরাও তো দেখবো, তারপর না বিয়ের দিন তারিখ ঠিক হবে। তারপরে কয়েকদিন পরেই আবার আমাদের বাড়ি থেকে ওদেরকে দেখতে গেছে ওদের বাড়িতে। তো আমার ফ্যামিলির লোকজন হচ্ছে, আমি হচ্ছিলাম প্রথম বিয়ে আমাদের ফ্যামিলির মধ্যে। তো ওরা দেখতে গেছে যখন, ওনারা যাওয়ার পর যেদিন যাওয়ার কথা ছিল রাতের বেলা, সেদিন যাইতে পারেনি। কারণ সেই গাড়িতে যে গাড়ি ভাড়া করছিল সেটা ছিল আমার খালাতো ভাইয়ের গাড়ি। আচ্ছা। কিন্তু সেদিন সে গাড়ি নিয়ে আসছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। আসার পর গাড়ি নষ্ট হয়ে গেছে, সেদিন রাতে তারা যেতে পারেনি। কারণ আমার ওই ছেলেদের বাড়ি ছিল ঝিনাইদহ, তো রাতে যেতে হবে, সকালে যেয়ে পৌঁছাবে, সেভাবে প্ল্যান করা ছিল। তো অর্ধেক পথ আসার পরে, ঢাকায় আসার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে, তো আর যেতে পারেনি। ওকে বাদ দিয়ে পরে ওরা রাতে, সকালবেলা পরের দিন প্রায় অনেক বেলা হয়ে গেছে, 11টা 12টার দিকে, তখনও ঢাকায় তারা তখন পৌঁছে যাওয়ার কথা ছিল, যাইতে পারেনি। পরে গাড়িতে বাসে করে গেছে ওনারা সবাই। যাওয়ার পর ওদের বাড়িতে আয়োজন টায়োজন করছে, খাওয়া দাওয়া সবই হয়েছে। আর ওদের বাড়িটা ছিল এরকম যে একটা ছোট্ট ঘর ছিল, তেমন কিছু ছিল না।
তো ওদের ব্যবহার দেখে আমার ফ্যামিলি সবাই মোটামুটি রাজি হয়ে গেছে যে না ওরা সহজ সরল আছে, ভালো আছে, আর ছেলে যেহেতু শিক্ষিত আছে তাহলে আমাদের প্রবলেম সমস্যা নাই, হ্যাঁ। আমরা ওদেরকে একটা ব্যবস্থা করে দিব, ওরা চাকরি বাকরি করবে, সমস্যা নেই। তো সেই চিন্তা করে ওরা, ঝিনাইদের মানুষ, আমরা তো ঢাকায় সবসময় বড় হয়েছে, ঢাকার এলাকার মানুষ, আমরা তো বাইরে কখনো যাইনি, গ্রামে মানে ওই সব সাইডে কখনো যাওয়া হয়নি। তো ওরা ওদের ব্যবহার দেখে মনে হচ্ছে ওরা খুবই সাধারণ মানুষ, খুবই সহজ সরল মানুষ, ওদের মতো মানুষ হয় না। আর ওর একটা বোন ছিল, মানে বোন আছে, ওটা দেখে আবার আমার মামা আমার ভাইয়ের জন্য পছন্দ করে রাখছে, মনে মনে দেখে পছন্দ করে আসছে। তো এটা তখন বলে না, আসার পরে বলছে আর কি। ওইটাই বিশেষ করে চোখে লাগছে বেশি, যে আমরা এখানে আত্মীয় করলে মেয়েটাকে আমরা নিতে পারবো আমাদের বাড়িতে। তো এরকম কথাবার্তা বলে আসছে। আসার পর ওই গ্রামে যখন গেছে, আমার চাচাতো ভাই ছিল একটা, ওনাদের সাথে গেছে দেখতে বিয়েতে। ও চাচাতো ভাই আমাকে পছন্দ করতো, বাট ফ্যামিলিতে বলে নাই কখনো যে আমাকে পছন্দ করে। আমাকে বলছে যদি আমি রাজি থাকি তাহলে সবাইকে সে মানাবে। বলেছে না, আমি আপনাকে ভাই জানি, ভাই, অন্য কিছু না। তো সেই ভাই যে ছেলেটাকে দেখতে গেছে ঝিনাইদহতে, সেই ছেলের চাচার একটা দোকান ছিল ওখানে কাছে। তো চাচার দোকানে যখন গেছে, চাচাকে জিজ্ঞেস করছে ছেলে লেখাপড়া কেমন, কতটুকু করছে, কি আসে বিষয়। তো ও কতটুকু লেখাপড়া করছে আমরা ঠিক জানি না, চাচা বললো এটা। ওকে। তো এটা এসে আবার আমার ভাই, ওই চাচাতো ভাই বলছে, বলার পরে আমার ফ্যামিলি থেকে কি ওটা মানে নেই, যে এটা মিথ্যা কথা হইতে পারে, বা মানে এই চাচাতো ভাই আবার আপনাকে পছন্দ করতো না? হ্যাঁ, ওনার সঙ্গে বিয়ে শাদীর কথাবার্তা ছিল না, সেই কারণে সে আমাকে পছন্দ করতো, সেই কারণে ওকে সন্দেহ করেছে, মিথ্যা কথা ওকে সন্দেহ করছে। এটাই আমার সবাই করছে, যে এটা হয়তো মিথ্যা কথা হইতে পারে, সে হয়তো চায় না, সেজন্য বলছে। আর খালাতো ভাইকে তো বলছেই যে সেও চায়, সেজন্য সে নষ্ট গাড়ি নিয়ে আসছে, সে চায় না সেখানে যাক, এগুলো বলা হয়েছে। তো এটা নিয়ে ওই চাচাতো ভাই যে বলছে, এটা নিয়ে আমার চাচির মধ্যে, মানে ওই চাচি না, পাড়াপড়শি আরেক চাচির সাথে আমার মার একরকম ঝগড়াই হয়ে গেছে, যে সে কেন মিথ্যা কথা বললো এসে। তো দেখা কিন্তু একবারই হয়েছে, একবারই ওদের বাড়িতে গেছে, আর কিন্তু দ্বিতীয়বার যায়নি কখনো দেখা করতে। যেহেতু ছেলে দেখছে এখানে, খুবই ভদ্র, খুবই ভালো, তো ছেলেই চাই, দেখতেও সুন্দর, কোনো প্রবলেম নাই। আমার মা তো অনেক পছন্দ করছে ছেলেকে, এই ছেলের কাছে বিয়ে দিবে। তো কথা ভাবে চলতেছে, মাঝখানে কিছু স্টপ ছিল, কি কারণে আমি জানি না। তো আমি তখন তো গ্রামে চলে গেছি অলরেডি, আর তখন মোবাইল তো অ্যাভেলেবেল ছিল না। তো আমার ভাইয়ের কাছে মোবাইল ছিল, ভাইয়া ঢাকা থাকতো। আর আমাদের বাজারে একটা দোকান ছিল মোবাইলের, কথা বলার জন্য। ওখানে বলাছে যে যখনই যে আসবে ফ্যামিলি থেকে কথা বলতে বা ফোন করলে ডেকে দিবে, আর বিল যা হবে লিখে রাখবে, ভাইয়া ওটা যখনই বাড়ি যাবে তখন দিয়ে দিবে। তো আমি ওখানে, ভাইয়া ফোন দিছে, খবর পাঠাইছে যে তোমার ভাই ফোন দিছে, আমি কথা বলতে গেছি। ওখানে একটা ছেলে ছিল, আমাকে দেখছে, বাট আমি জানি না। তো সে আবার পরের দিন আমার ডিটেলস বের করে আমার চাচাতো বোনের হাজবেন্ডের সাথে বলছে যে মেয়েটা কে, পরে তো আমার শালি। ও আবার ভাইয়াটা আবার আমাদের এলাকায়, আমার চাচাতো বোন এলাকায় বিয়ে হয়েছে। পরে বলতেছে মেয়েটা আমার পছন্দ হয়েছে খুব। তো আমরা জানি না, যেহেতু এখানে কথা চলতেছে অলরেডি। তো ওই ছেলেটা আর আমার ভাই দুলাভাই আসছে, আমার মাকে বলতেছে কাকি, পারুলকে তো একটা ছেলে পছন্দ করছে, খুব ভালো ছেলে, বিদেশ থাকে, সে বিদেশ থেকে আসছে, অনেক পছন্দ করছে, এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে ওদের ফ্যামিলি থেকে দেখতে আসবে। আমার মা বলতেছে না, আমাদের তো এক জায়গায় কথা চলতেছে, এখন কিভাবে তোমাকে দেখাই বলো, একটা শেষ না হলে তার একটা কথা বলা যাচ্ছে না। পরে বলতেছে না, অসুবিধা নাই, ওরা দেখুক, ছেলেটা খুবই ভালো, আর ভালোই, নানার বাড়ি ছিল ছেলেটার, আমার বোনের শ্বশুর বাড়ির কাছাকাছি ছেলেটা নানার বাড়ি ছিল, সেখানে আসছিল বাড়িতে। মা রাজি ছিল না। তারপরে পরের দিন দুলাভাই বলতেছে যে যেহেতু আমি এই বাড়ির জামাই, তো আমাকে সে অনেক রিকোয়েস্ট করে বলতেছে আপনারা বিয়ে দেন আর না দেন, আমি একটু নিয়ে আসি, ওরা দেখে যাক, কথা বলে যাক, তারপরে তো বলতে পারবো যে না আমি দেখাইছি। মা বলছে ঠিক আছে, আমি কোনো আয়োজন করবো না, তোমরা এমনি ছেলেকে নিয়ে এসো। তো ছেলে নিয়ে আসার কথা বলছে, আর ছেলে তার পুরো ফ্যামিলি ধরে নিয়ে আসছে, মানে তাদের ফ্যামিলিতে যা যা লোক ছিল, যারা ছিল, সবাই চলে আসছে, আমাদের ভারী ঘর ভরে গেছে মেহমানে, এরকম। আমার মা তো দেখে অবাক হয়ে গেছে, এত মানুষ কি করে আসছে, আমি এখন কিভাবে কি আপ্যায়ন করবো, তো কোনো প্রস্তুতি ছাড়া। তারপর যেরকম হয়েছে মোটামুটি নাস্তা টাস্তা দেওয়া হয়েছে, বিকেলবেলা করছে। তো ওরা চলে গেছে দেখা করে। এখন ছেলে পুরো এলাকা ছড়াই দিয়েছে যে আমি এই মেয়েকে বিয়ে করবো, মানে আর আমাদের এলাকায় যারা মোটামুটি প্রভাবশালী লোক আছে তাদেরকে সে ম্যানেজ করে ফেলছে। আচ্ছা, কোন ছেলে? যে ছেলেটা পরে আমাকে দেখে আমার বোনের হাজবেন্ডের সাথে আসছে, তো বলতেছে আমি এই মেয়েকে বিয়ে করবো, যা লাগে আমি সব দিয়ে নিয়ে যাবো, আমার বাড়িতে যা খরচ টরচ হয় এভরিথিং সব সে দিবে, এবং সে আমাকেই বিয়ে করবে। মা কি করলো, মা বলতেছে না, এখানে তো বিয়ে দেওয়া যাবে না, আর ছেলেটাকে আমারও পছন্দ হয় নাই। পছন্দ বলতে আমি তো চাই না এখন বিয়ে করব, মানে এরকম প্রিপারেশন আমার মনের ভিতর ছিল না। তো আমি বলতেছি আমি ঢাকায় যাব। পরে ভাই আমাকে আবার ঢাকায় নিয়ে গেল,
ঢাকা নিয়ে গেলো বলতে আমার ভাইয়ের চাচাতো ভাইয়ের একটা বিয়ে ছিল ওখানে, মানে যে দুলাভাই নিয়ে এসছে বিয়ের প্রপোজাল, ওই দুলাভাইয়ের শালার বিয়ে চলবে, মানে বিয়ের কথা হচ্ছে, মানে বিয়ে ঠিক। তো ওই বিয়েতে আমরা অ্যাটেন্ড করবো, বৌভাত হবে, বিয়ে হবে। তো বিয়েতে আমরা ছিলাম সবাই, আমিও ছিলাম, আমার ভাইয়ারা ছিল, আমার ফ্যামিলির সবাই ছিল। তো বিয়ে যেদিন হলো, বিয়ে শেষ করে সেদিনই আমরা রাত্রে ভাইয়াও চলে গেল আমাকে নিয়ে। তো আমরা ঢাকায় চলে আসলাম আবার। পরের দিন ছেলেটা আমাদের বাড়িতে নাকি আসছে, সে নাকি অনেক মোটা একটা চেন নিয়ে আসছে, আমাকে বিয়ে করুক আর না করে সে আমাকে এটা গিফট করবে। তো আমার মা, আমি তো চলে আসছে, ওরা তো জানে না, ফুল নিয়ে আসছে, কি নিয়ে আসছে আর আমি জানি না। পরে আমার বাড়িতে গেছে আমার ওই দুলাভাইয়ের সাথে, পরে বলতেছে ও তো এটা নিয়ে আসছে ওকে দেওয়ার জন্য, বিয়ে করুক আর না করুক সে এটা ওকে গিফট করবে। আর যেদিন সে দেখতে আসছে আমাকে, সেদিন সে অনেক গোল্ড পরে আসছিল, ব্রেসলেট, চেন টেন, এভরিথিং অনেক কিছু পরে আসছে, করার জন্য চেষ্টা করছে, হ্যাঁ হয়তোবা। তো সে পরে আসছে, তা চেনটা নিয়ে আসছে, সে আমাকে দিবে। তো আমি তো ছিলাম না, মা বলছে না ও তো চেন নিবেও না, আর ও তো নাই এখানে, ও তোর সাথে দেখা হবে কিভাবে। তো ছেলেটা চলে গেছে, আমার সাথে আর দেখা হয়নি, আর কোনো কথা হয়নি। তো আমার মার ইচ্ছে ছিল যে যেটা দেখছে সেখানে বিয়ে হবে, আর যে ছেলেটা পরে আসছে সেই ছেলেটার যে গ্রামের বাড়ি, ওইটা আবার আমার নানার বাড়ির কাছাকাছি। তো ওই এলাকাটা আমাদের পছন্দ না, আমাদের ফ্যামিলি কারোরই পছন্দ না যে ওই এলাকাতে বিয়ে দেবো, সারা জীবন খেটে খেটে মরবে এরকম। যাই হোক, এটা গেল। তারপর আমি তো ঢাকায় চলে আসলাম। চলে আসার পর এদিকে বিয়ের কথাবার্তা টোটালি কমপ্লিট, এদিক দিয়ে জিনাইদার যে ছেলেটা, তার সাথে বিয়ের কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে একদিন বলছিলাম ভাইয়াকে যে আমি গার্মেন্টসের ছেলে বিয়ে করবো না, যারা গার্মেন্টসে জব করে আমি এই ছেলে বিয়ে করবো না। তো ভাইয়া আমার সাথে কথা বলেনি সেদিন থেকে আর, যে কেন আমি কথা বললাম। তো ভাইয়ের একটাই ছিল সবসময় যে রাগ হলে কথা বলতো না কারোর সাথে। আর এই ভাইয়া আমাদের অনেক করছে ছোটবেলা থেকে, মানে আমার বাবার যেটা করার কথা ছিল সেটা আমার ভাইয়া করছে সব কিছুই। তো আমিও চাইতাম যে আমার ফ্যামিলির পছন্দেই বিয়ে করব, বাট আমি এমন কিছু করব না যেটা আমার ফ্যামিলির উপর কোনো প্রশ্ন আসে, যে খারাপ প্রেম করব, আমার ভাইকে সবাই বলবো যে ওর বোন এরকম, কিংবা ও অবাধ্য হয়ে গেছে, এরকম কিছু আমি কখনো করবো না, যে প্রেস্টিজ ইস্যু হবে এরকম আমি কিছু কখনো করবো না। আর আমি চলছি সবসময় এরকম ভাবেই, মানে বড় ভাই ছিল তো সবসময় একটা ভয় ভিতরে কাজ করতো, যে আমি একটা খারাপভাবে চললে আমার ভাইয়া তো সাপোর্ট এখানে সব কিছুর ঊর্ধ্বে, তো কানে যাবে, আর আমাকে তো কিছু না বললে, ওই যে না বলা, কথা না বলা, যে এটা আমার কাছে অনেক বড় একটা পেন, যে আমার কাছের লোকই আমার সাথে কথা বলবে না, এটা তো কথা বলে নাই। সেদিন অনেকটা রাগ হয়ে আছে যে আমি কেন এই কথা বললাম। তো আমার মামি বললো যে গার্মেন্টসে ছেলে আসলে তো ভালো হয় না, এটা তুমি, আমার ছোট মামি বললো যে এরকম ভালো হয় না। পরে আমি বলছি, আমিও তো তাই বলছি যে বিয়ে করবো না, তুমি ভাইয়া তো কথা বলে না। যাই হোক, এখন আমার মামার ফ্যামিলিতে মামাই সব, মানে যা বলবে সব মামার কথাই সব হবে। আমার ফ্যামিলিতে ভাইয়া যা বলবে, মা যা বলবে, এরকম। আব্বা অতটা ফ্যামিলিয়ার ছিল না, সবসময় একটু সরল টাইপের আর কি, মানে সব ডিসিশন নেওয়ার ব্যাপারে অত ছিল না। তবে আব্বা এটা বলছিল যে আমার একটা মেয়ে এত দূরে বিয়ে দিতে চাই না, ওই বিয়ে দিতে চাই না, এত দূরে বিয়ে দিতে চাই না, এটা একবার বলছিল। কিন্তু আমার ভাইয়া, আমার মা, ওদের জন্য ওরা আব্বা যে কিছুটা ডিসিশন নিবে সেরকম ওরকমও না। তো এটা বলার পর আমি একটু বলছি, ভাইয়ের কথা বলছে না, ঠিক আছে, আমি আর কিছু বলিনি। পরে ওই ছেলেটা নাকি আমার সাথে কথা বলতে চাইছে। তো যখন বিয়ের দিন তারিখ ঠিক হয়নি, আমাকে নিয়ে গেল, ভাইয়া বললো যে কথা বলতে চাইছে, কথা বলে দেখো কি বলে। তো সে মেসে থাকতো, আমাকে মেসেই নিয়ে যাওয়া হয়েছে, মেসের পাশে ছিল ছেলেটার সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, কথা বলার জন্য। ছেলেটা সেদিন দুপুরে সে লাঞ্চ করতে বাসায় আসবে, তখন আমি তার সাথে দেখা করব, মানে সে আমার সাথে জাস্ট কিছু কথা বলবে। তো আমাকে সে প্রশ্ন বললো যে আমাদের বাড়িতে ওই জায়গায় জিনাইদা আমাদের এরকম জায়গা জমি আছে, তারপর করতে হবে, হাল চাষ করে গরু পালে, এগুলা সব কিছু করতে হবে। আমার তো এমনিতে ওর পছন্দ না, বিয়ে করবো না বলে দিছি। তারপরে আমি বলছি যে আমি এসব করতে পারবো না, আমি এসব করে অভ্যস্ত না, কারণ আমার ফ্যামিলিতে আমি কখনো এগুলো করিনি। তো আর কিছু বললো না, এসব আপনি কি বিয়েতে রাজি? এখন আমি তো বলতে পারবো না যে আমি বিয়েতে রাজি না, কারণ আমার উপরে তো ভাইয়া। এখন আমি বলি না আর কিছু, আমি একটু বলছি যাতে সে বুঝে যায় যে বিয়েটা এখানে করা ঠিক হবে না, সে ভেঙে দিক। কিন্তু সেটা করে নাই, সে আর কিছুই বলেনি। আমাকে একটা ডায়েরি গিফট করলো, ডায়েরির ভিতর তার একটা ছবি দিয়ে, এটা নিয়ে আসলাম। আসার পর তার সাথে তার কোনো কথাই হয়নি, আর ফোনও তো তখন অ্যাভেলেবেল ছিল না যে কথা হবে বা কিছু। তারপর বিয়ের দিন তারিখ ঠিক। তো ওদের বাড়িতে যখন আমাদের ফ্যামিলি দেখতে গেছিলো, তখন ওদের যে বাড়িঘর দেখে আসছে, ওগুলো দেখে আমার মামা বলছে যে যেহেতু এখানে যদি বিয়ে হয় তাহলে আমরা একটা ঘর করে দেবো এখানে, যাতে ও এসে থাকতে পারে। আর মামা এটাও বলছে যে তুমি বউ কোথায় রাখবে বিয়ের পর। পরে ও বলছিল যে আমি যেখানে থাকবো বউ সেখানেই থাকবে। তো ও চাকরি করে ঢাকায়, তো ঢাকায় থাকা হবে, এই জন্য আরো দূরে দেওয়া হয়েছে, যে ওখানে তো আর থাকবে না।
তো ঘর দেওয়ার কথা বলছে, কত টাকা দিবে, যা 2টা রুম করতে যা লাগবে সেরকম দিবে। বিয়ের দিন তারিখ যখন ঠিক হলো তখন সে টাকা চাইতে শুরু করলো বাইরের কাছ থেকে, যে বাড়িতে কাজ শুরু করছে এখন টাকা লাগবে। টাকা যাচ্ছে, বাড়িতে ঘরের কাজ শুরু করছে, ঘরের কাজ শেষ করে আমাকে উঠে নিয়ে যাবে। আর তখন কথা ছিল যে আমাকে গোল্ড ওরা কতটুকু দিবে, কি দিবে সেগুলো, কানের গলার কি দেওয়ার কথা ছিল, তো এগুলো দিবে ওরা, আর আমাদের থেকে ঘর উঠে দিবে ওকে। তো এর মধ্যে ওর বোনের একটা প্রবলেম হয়েছে, সেটা নাকি তার ওখানে কয়েকটা ছেলে তাকে ডিস্টার্ব করতেছে খুব, তো তাকে ওখানে রাখা সেভ হচ্ছে না। আমাদের তো বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এটা আমার ভাইয়ের সাথে যখন শেয়ার করছে তখন ভাই বলছে ঠিক আছে তাহলে আমাদের এখানে পাঠাই দাও, এখানে এসে থাকো। তো এসে নিয়ে আসছে, সে এসে ডাকাচ্ছিল, মানে বিয়ের আগে এত কিছু? বিয়ের আগে সে তাকে পাঠাই দিছে। সে আমার মামার বাসায় ছিল কতদিন, তারপর আমাদের বাড়িতে। ওকে। তো ওর আচরণ এই বোনটাকেই তো আপনার আত্মীয়ের আরেকজন বিয়ে করার কথা? হ্যাঁ। ওকে। তো ও কথা না, মানে ওইভাবে তখন কথা প্রপোজ করা হয় না, মানে মেন্টাল থিংকিং সেই সময়, মেন্টাল থিংকিং আর কি। যখন তো মেয়েটা জানে যে আমার ভাইয়ের জন্য তাকে পছন্দ করা হয়েছে, আমাদের বাসায় যখন আসছে তখন মামিরা দুষ্টামি করে এরকম বলছিল যে তোমাকে তো ওর ভাইয়ের জন্য পছন্দ করে আসছে, এরকম হাসাহাসি করে, আমরা জাস্ট বান্ধবীর মতো ছিলাম মামিদের সাথে, এরকম বলছে। তো ও তো মনে মনে ভাইয়াকে এমনি পছন্দ করে বসে আসছে। তো যখন এখানে চলে আসছে তখন তো সে আরো সিরিয়াস। তো আমার ভাইয়া ছিল একটু রিজার্ভ টাইপের, খুব রিজার্ভ টাইপের বলতে কি মানে ইচ্ছা করে যে কোনো মেয়ের সাথে একবার পড়ে যাবে এরকম না, ভাইয়া ওকে বোনের মতো দেখে। ওকে। হ্যাঁ। তো আমাদের বাড়িতে যখন আসছে তখন সে বিহেভগুলো এরকম যে ও প্লেটে খাবে, খাওয়ার পর প্লেটটাও সরাবে না। ইভেন মানে এরকম না যে আমরা কোথাও গেলে তো একটু কার্টিসি করি, যে আমরা অন্তত এতদিন ধরে এখানে আসছি, আমার তো একটু দায়িত্ব থাকে যে আমি কি করব না করব, কিন্তু সে এরকম ছিল না, সে একটু উগ্র টাইপের চলাফেরা ওরকম ছিল, দেখে আমার কাছে ভালো লাগে নাই। সে ছিল অনেক দিন, প্রায় 20-25 দিন হবে ছিল, তারপর ওকে পাঠাই দেওয়া হয়েছে বাড়িতে, চলে গেছে। তো ওর ভাই টাকা চাচ্ছে ঘর ওঠানোর জন্য, তো এদিকে দিয়ে বিয়ের দিনও চলে আসছে। তো বাড়ির কাজ মোটামুটি হয়েছে, মোটামুটি বলতে শুধু ইট দিয়ে রাখছে, কোনো রকম জানলাও তৈরি করা হয়নি, সেগুলো তো আমরা জানি না, আর কেউ যায় না ওদের এখানে দেখতে। মানে তখন পর্যন্ত আপনাদের বিয়ের কোনো ধরনের কোনো ফর্মালিটিস হয়নি? না, বিয়ের মৌখিক মানে দিন তারিখ পাকা হয়ে গেছে। এগুলো তো এক ধরনের যৌতুক। হ্যাঁ, এখন এটা তো আমরা ফ্যামিলিতে ভাবছি যে আমাদের দিতেই হবে, বলে আসছে, আমরা নিজেরাই বলে আসছে, আমাদের তো নিজেরাই দিতে হবে। তো দিতেই হবে বলে আসছে, বিষয়টা আসলে প্রয়োজন ছিল কিনা? প্রথম কথা হচ্ছে যে আমাদের বিয়ের যে সংস্কৃতি সেখানে কিন্তু বিষয়গুলো এভাবেই হয়। একটা সময় বলা গ্রামাঞ্চলে প্রচলিত ছিল ডিমান্ড, ছেলের ডিমান্ড কি? হ্যাঁ, চাইতো, মানে একদম নির্লজ্জের মতো, বেহায়ের মতো চাওয়া, হ্যাঁ এই দিতে হবে, সে দিতে হবে, এবং এটা মনে করতো যে এটা খুব মানে একটা রাইট ব্যাপার। কিন্তু সেটা অনেক ধরনের সামাজিক সচেতনতার জায়গা থেকে এখন আর ওরকম হয় না। এখন দেখা যায় যে মেয়ের বাড়ি থেকেই মোটামুটি একটা প্রস্তাব পড়ে যে আমরা এটা দিয়ে দিব, ওটা দিয়ে দিব, চাওয়ার আগে। এগুলো কিন্তু এক ধরনের যৌতুক, অবশ্যই যৌতুক, কিন্তু এটা করা উচিত না। এটা ওরা করছিল এই জন্য যে আমি যেহেতু ওখানে যেয়ে থাকবো, আর ওরা 4 ভাই ওরা না, সেটা বিয়ের পরবর্তী সময় যদি আপনার ভাই খুশি হয়ে যদি একটা নিজে থেকে স্টেপ নেয় সেটা অন্য জিনিস, তারপরেও এই ধরনের কথাবার্তা বলা ঠিক হয়নি। কিন্তু ওরা তো চিন্তা করছে ওইভাবে না, ওরা চিন্তা করছে, বিশেষ করে আমার মামা করছে যে ঘর তুলে দিলে হবে কি, সেখানে এসে একটু রিল্যাক্সে যখন থাকবে তখন থাকতে পারবে। যাই হোক, আগে থেকে এরকম বলে একটা হোপ তৈরি করেছে আর কি। এখন তৈরি করছে, আর ওই ছেলেটাও বুঝতো যে আমাদের ফ্যামিলিতে যদি টাকা চাওয়া হয় বা কিছু চাওয়া হয় তাহলে সেখানে বিয়ে হবে না, আর তার ধারণা ছিল যে আমাকে বিয়ে করলে সে অনেক কিছু পাবে, যেহেতু আমি একাই মেয়ে আর ঢাকার মেয়ে। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে শুনতে থাকি। তারপর কি হলো? এরকম চিন্তা ভাবনা, পয়সা করে আপনারা দিয়ে দিলেন না আগে? না, ও ভাইয়া আসলে একবারে যদি না দেওয়া লাগে, আমাকে যদি আস্তে আস্তে দিয়ে দিতে হয় তাহলে তো আমার জন্যই ভালো। তো ভাইয়াও কিছু মনে করে না, টাকাটা দিছে, কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়নি তখন, যে সে বিয়ের আগে টাকা যাচ্ছে, টাকা নিয়ে ঘর তুলবে, এরকম তো ঠিক না। তো বিয়ের দিন চলে আসছে, তারিখ চলে আসছে বিয়ের কাছাকাছি, এখন বিয়ে শপিং করতে হবে। বিয়ে শপিং এর জন্য ভাইয়ের কাছে টাকা নিচ্ছে, ওই ঘরের টাকা দিয়ে সে শপিং করছে। বিয়ের দিন বলতে কি আমাদের বিয়ের কাবিন করে রাখা হবে, আর সে পরে উঠায় নিয়ে আসবে, মানে ঘরের কাজটা পুরোপুরি কমপ্লিট হলে তখন সে উঠে নিয়ে আসবে। তো কাবিন করতে আসছে, সেখানে আমাকে শুধু দেওয়া হয়েছিল একটা নাকফুল দেওয়া হয়েছে, হ্যাঁ নাকফুল আর আংটি দেওয়া হয়েছিল। আপনাকে ওয়ার্ড কি দিয়েছিল, কি দিবে আপনাকে? ওকে দেওয়া হয়েছে, ওদের সাথে আমার ফ্যামিলির সাথে কথা হয়েছিল যে সে গলার আর হাতের কি যেন দিবে, আমার সঠিক মনে নেই এখন কি দেওয়ার কথা। এরকম কোনো ওয়াদা কি ছিল যে আপনাকে এত ভরি গোল্ড দিতে হবে বা এরকম ছিল? এগুলো বিয়ের ক্ষেত্রে ঠিক না, মানে আমরা আমাদের সামাজিক রীতিতে এই জিনিসগুলো করে থাকি। বিশেষ করে এখন যে জিনিসটা খুব বেশি প্র্যাকটিস হয় সেটা হচ্ছে দেনমোহরের জায়গাটাতে। যদিও এটা নিয়ে অনেক ধরনের কথা আছে, তবে এটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা এক ধরনের বলা যেতে পারে শো অফের জায়গাটাও চলে গেছে, যে কত বেশি দেনমোহর ধরা যায়। যদিও এটা অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন লজিক, কারণটা হচ্ছে একটা মেয়ের যদি একটা আর্থিক নিশ্চয়তার জায়গাটা এটা, কিন্তু একটা ছেলের সামর্থ্যের জায়গাটাও তো অনেক বেশি চিন্তা করার প্রয়োজন। যাই হোক, সেগুলো আসলে অন্য ধরনের ডিবেট। তারপরে কি হলো? তারপর যখন সে না, এটা তখন ওরা বলছে যে তুমি কি দিতে পারবা, এরকম বলেন, তোমাকে এত দিতেই হবে, এরকম করে আমার ফ্যামিলি বলে। তো সে বলছে আমি এতটুক দিব, তো এতটুক দিবে।
কথা হয়েছে, এখন বিয়ের কাবিনের দিন সে দিবে না, এটা উঠায় যখন নিয়ে যাবে তখন দিবে। তো কাবিনের দিন আসছে ওর ফ্যামিলি থেকে যারা যারা আসার, আমার বাড়িতে পুরাই একটা বিয়ের আয়োজন হয়েছে যেদিন কাবিন হবে সেদিন। আর সে যেই সব শাড়ি কাপড় আমাকে দিয়েছে বিয়ের দিন, সেগুলো আমার কোনোটাই হয়নি, কারণ আমার হাইট অনুযায়ী, আমার সব কিছু অনুযায়ী আমার কোনোটাই ঠিক মতো হয়নি। সে সব এমন সব মার্কেটিং করছে যেগুলো নাকি শুধু বিয়ের শাড়িটা আমি কোনো রকম পরতে পারছি, কোনো রকম, মানে শাড়িটার দেখা যাচ্ছে বহরটা কম ছিল, জুতা যেটা নিয়ে আসছে আমার পায়ে লাগেনি, তারপরে এভরিথিং কোনো কিছু আমার ঠিক মতো হয়নি, কারণ ও শপিংটা ও একা করছে। হ্যাঁ, আর ছেলে মানুষ শপিং করলে যা হয় আর কি। তারপর বিয়ে হলো, বিয়ে হওয়ার দিন বলা হয়েছিল যে সে থাকবে, ওনারা মানে আসবে না আমাদের বাড়িতে, বিয়ে যেতদিন আমাকে উঠায় নিয়ে না যাবে। তো গ্রামের বিয়ে, তো বিয়ে হওয়ার পরে তারা বলতেছে থাক, সবাই যেহেতু বিয়ে যেহেতু হয়ে গেছে ছেলে থাক। তারপর সেদিন বিয়ের দিন তো সে রয়ে গেল, থাকার পর সেদিন খুব বৃষ্টি হয়েছে খুব রাতে, আর গরমও ছিল খুব, এপ্রিলে ছিল তো অনেক গরম ছিল, তো বিদ্যুৎ ছিল না। আর আমাদের বাড়িতে যে ঘর ছিল সেখানে আমাদের তো অনেক মেহমান আসছে, সবাই ছিল, তো আমাদের বাড়িতে থাকার কোনো ব্যবস্থা রাতে ছিল না। তো আমার চাচার বাড়ি আছে আরেকটা, আমরা সেখানে ছিলাম। তো আমার খুব ভয় লাগতেছিল যে একটা ঘরে এরকম অজানা একটা লোকের সাথে কিভাবে থাকবো, কিভাবে একদমই অচেনা। তো আমার খুবই ভয় লাগতেছিল। আমার প্রত্যেকটা মানুষের একটা ড্রিম থাকে না, আমরা কিন্তু একটা মানে ম্যাচিউর বলি বা একটা ইম্যাচিউর বয়সে সবার একটা স্বপ্ন থাকে না, বিয়ের স্টার্টিং সময়টা যে মানুষটা আমার জীবনে আসবে সেই মানুষটাকে নিয়ে খুব সুন্দর একটা চিন্তা করা, এরকম একটা স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষ, আমি যত জানি মেয়েদের মনে একেবারে টিনেজ বয়স থেকে শুরু হয় থাকে। হ্যাঁ, আমার ছিল, হয়তো অতটা থাকে না। আমার ছিল এরকম যে আমি এটা কখনোই চিন্তা করিনি আর মানতেও পারিনি যে বিয়ের প্রথম রাত আমি আমার বাবার বাড়িতে থাকবো। এটা খুবই আমার কাছে একটা কেমন জানি মনে হয়েছে। মানে এই কথাটা যারা ভিডিওতে দেখছেন বা রেডিওতে অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে এই কারণেই বলছি, যারা ভবিষ্যতে বিয়ে শাদী করবেন, অন্তত মানে একটা মেয়েকে এই কথাটা জিজ্ঞেস করাটা খুব প্রয়োজন, যদি বিয়ের আগে এটা সম্ভব হয় কারোর পক্ষে, যে হোয়াট ইজ ইউর ড্রিম অ্যাকচুয়ালি, মানে যেই মানে বিয়ের প্রথম রাত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের সঙ্গে জীবন শুরু করার প্রথম মুহূর্ত। এটা আসলে বিশেষ করে মেয়েদের একটা অনেক সুন্দর স্বপ্ন থাকে, অ্যাটলিস্ট তাদের ওই স্বপ্নটুকু পূরণ করা যায় কিনা ছেলেদের সাইড থেকে, এইটুকুর চেষ্টাটা করা। বাট লাকিলি আর আনলাকিলি আমাদের জীবনটা আসলে সবকিছু সবসময় কিন্তু পরিকল্পনা মাফিক আসে না, এবং খুব ইভেনচুয়ালি হঠাৎ করে চলে আসে, যেটা আমাদের চিন্তার সাথে কোনো রকমের মিলই থাকে না। অনেক সময় তো আমরা ওই ব্যাপারটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হই। আর এই রাতটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এই কারণে যে দিস ইজ এ ভেরি স্পেশাল নাইট, এবং এটা জীবনে একবারই আসে। তো সেই জায়গাটা থেকে এইটার যেই ড্রিম প্ল্যানটা থাকে সেটা আসলে পূরণ করা উচিত এবং চেষ্টা করা উচিত অন্তত। জি, আপনি যেটা বলছিলেন। তারপর তো বিদ্যুৎ ছিল না, তো অন্ধকার, সব বাড়িঘর তো সবই অন্ধকার, তো শুধু ক্যান্ডেল জ্বালানো হয়েছিল। তো আমার ভাবিরা বলতেছিল যে যাও, কিছু হবে না, ভয়ের কোনো কারণ নেই, এরকম বলতেছিল। কিন্তু আমি আমার ভিতর থেকে মানতে পারতেছিলাম যে আমার ভয় লাগতেছিল যে আমি কি করব, কি হবে, মানে এরকম একটা ভয় কাজ করতেছিল, মানে খুবই আমি ভিতর থেকে কাঁপতেছিলাম এরকম। তো যখন গেলাম তো আসার পর আমার হাত ধরছে, ওরকম না কোনো এই যে একটা প্রিপারেশন কিংবা একটা কিছু বলা করা ওরকম কিছুই না, জাস্ট আমার হাতটা ধরে দেখছে আমি খুব কাঁপতেছিলাম ভয়তে। তো বলতেছে এরকম কাঁপতেছে কেন, আমি বলছি আমার ভয় লাগতেছে, এটুকু বলছে। বলে আমি দূরে সরে বসে আছি, অনেক দূরে সরে গেছি। সরে যাওয়ার পর সে শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পর আমাকে বলতেছে বাতাস দাও পাখা দিয়ে, মানে অনেক গরম লাগতেছিল তখন। আপনাকে কমেন্ট করছে সে? হ্যাঁ, আমাকে বলতেছে বাতাস দাও, গরম লাগতেছে আমার খুব। তো আমি কি বোকা ছিলাম, আমি এটা বলতে পারিনি যে আমি পারবো না বাকি, আমিও ঠিক বাতাস করতেছি। ভালো কাজ, ঠিক আছে, হ্যাঁ, আমি করে যাচ্ছি বাতাস, যে আমি অচেনা মানুষ, তার সাথে আমি মোটে কথাই হয়নি, কিছুই না, তাকে কেন আমি বাতাস করবো বা কিছু এরকম কোনো কমেন্টস আমার ছিল। তো ও বলছে বাতাস করো, আমিও যতক্ষণ সাথে ছিলাম বাতাস করছে, ক্যান্ডেল নিভে গেছে, দেন আমি শুয়ে পড়ছি, ও ঘুমাই গেছে, আমিও শুয়ে পড়ছি। দেন সকালে বাসায় আসলাম আমাদের বাড়িতে এসে, তো মামির আমার সাথে দুষ্টামি করতেছিল এমনিতেই। তা আসলে ওরকম কিছুই না, আমাদের এখানে রীতি হচ্ছে যে জামাই পরের দিন বাজার করে এরকম, বা 2 দিন পরের দিন বা তারপরের দিন এরকম বাজার করার সিস্টেম। তো আমার বিয়ের দিন যারা আসছিল আমার আত্মীয় স্বজন, তাকে এত পরিমাণে সালামি দিছে, সে সালামিতে তার বাজার হয়ে গেছে, এত পরিমাণে সে সালামি পাইছে। তো পরের দিন সে বাজার করতে গেছে, বাজার টাজার নিয়ে আসছে, তো ওগুলো আমার মামারা এইসব মামিরা এইসব রান্না টান্না সব কিছু করছে। তো 2 দিন পর তো ওর তো চাকরি আসতে হবে। তারপরে মামিরা যখন চলে আসলো তখন আমাদের বাড়িতে আমরা থাকলাম, সেখানে আমরা আর কোনো কথাবার্তা ওরকম হয়নি তার সাথে আমার। তো ও চলে আসলো 2 দিন পর, আমি বাড়িতে রয়ে গেলাম। তো মামা বলছিল যে এরপরে আর কোনোদিন ওরা বিয়ের উঠায় নেওয়ার আগে আর দেখা সাক্ষাৎ হবে না, তাইলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে, আর আমরা চাচ্ছি যে আমরা অনেক বড় করে অনুষ্ঠান করে তারপর উঠাই দিব। তো মামা কি করলো, আমাকে ঢাকায় নিয়ে আসলো, ভাইয়া বললো যে ঢাকায় চলো, তাহলে করবে। তো আমি ঢাকায় চলে আসলাম, আর ওদিকে ও জব চলে গেল। তো মামার বাসায় আসা হয়নি, কিংবা ওইভাবে তাকে বলা হয়নি, কিংবা অ্যাড্রেসও দেওয়া হয়নি যে বাসায় আসো বা কিছু এরকম কিছু। আমি আমার মতো আছি মামার বাসায়, ওর মতো আছে।
তো মামির আমার সাথে ফাজলামি করতেছিল, অনেক রকম কথা বলে। আমি বলছি না ওরকম কিছু না, কিন্তু আমার তো ভয় লাগে ওকে দেখলি। আমি তখন কেবল ইন্টার পরীক্ষা দিছি, আর অত ছিলাম না। পরে বলতে আপনাদের সাথে বয়সের ডিফারেন্স কতটুকু ছিল? 6-7 বছর হবে। 6-7 বছর, ওকে। ঢাকায় ছিলাম তো, এপ্রিলে 5 তারিখে বিয়ে হয়েছে, তো 10 তারিখের মধ্যে আমি ঢাকায় চলে আসছি। আর 14 তারিখে মেবি ছিল, পহেলা বৈশাখ ছিল, 14 তারিখ সম্ভবত, সরি পহেলা বৈশাখ। তো বৈশাখে প্ল্যান করা ছিল, ওর বোন তখন ঢাকায়, আবার বিয়ে তখন আসছে, তখন এসে যায়নি, ঢাকায় রয়ে গেছে। তো প্ল্যান ছিল যে সবাই মিলে ঘুরতে যাবে পয়লা বৈশাখের দিন। ঘুরতে যাবে, কে কার সাথে কীভাবে ঘুরতে যাবে। মামিরা যাবে মামার সাথে, মামাতো বোনরা, ভাইয়া আর ভাইয়ার যে ফ্রেন্ড ঘটক, সেই ফ্রেন্ড আর আমার ননদ যাবে একসাথে ঘুরতে, আর আমি আর আমার হাজব্যান্ড যাবো ঘুরতে। তো সে আমাকে ফোন দিল ভাইয়ার মোবাইলে পয়লা বৈশাখের 2 দিন আগে, মানে 2 দিন আগে না 1 দিন আগে যেন, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে আমি তার সাথে কি ঘুরতে যাব, মানে ওরা যে প্ল্যান করছে আমার ফ্যামিলি থেকে, সেটা কি আমি যাব নাকি না হলে সে দেশে চলে যাবে। সে আমার প্ল্যানটা, ওর প্রশ্নটা ছিল এরকম যে সবাই তো প্ল্যান করছে ঘুরতে যাওয়ার জন্য, তুমি কি যাবা নাইলে আমি বাড়ি যাব। কথাটা তো এরকম হওয়া উচিত ছিল না, রাইট? ডেফিনেটলি এটা আমার খুবই লাগছে তখন, কিন্তু যদিও আমি এটা কিছু মনে করি না, কিন্তু আমার কাছে কিন্তু ভিতর খারাপ লাগছে যে এরকম কেন হবে, কথাটা তো এরকম হওয়া উচিত না। তো আমি আর কিছু বলিনি, আমি বলছি যে সবাই যেভাবে ডিসিশন নেয় আমিও সেইভাবেই যাব। তো পয়লা বৈশাখের দিন ভাই আমাকে বাইকে করে নামাই দিয়ে আসলো ওর মেসের কাছে, ওর ওখানে। তো ওখান থেকে আমরা ঘুরতে যাবো একসাথে। ও গেছে, আমি গেছি, ওর সাথে ওর 2টা ফ্রেন্ড। তো 2টা ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছে। আমরা প্রথমে গেলাম সংসদ ভবনে, নিয়ে যাওয়ার পর সে ওখানে ওদের সাথে খুব আড্ডা দিচ্ছে। আমি যে একটা মেয়ে মানুষ বা ওইখানে তার সাথে আছি, হ্যাঁ আমাকে ওভারলুক করতেছে, আর আমি মানে তার পিছনে পিছনে হাঁটতেছি এরকম, মানে ওরা খুব মজা করতেছে আর আমি একা একা, মানে খুব লোনলি ফিল করতেছিলাম বিষয়টা। তো এটা হ্যাঁ, তো আমি এটা এসে অ্যাকসেপ্ট করতে পারিনি। মামিদের সাথে বলছি যে মামি এরকম এরকম হয়েছে। তো বলার পরে মামার ওকে ডাকছে, ওকে বলছে যে তুমি এরকম ওরে নিয়ে গেছো, নিয়ে যেয়ে তোমার এরকম ইনসাল্ট কেন করছো, তোমার ফ্রেন্ডদের সাথে তুমি কেন ওকে নিয়ে গেছো, তুমি ওদেরকে নিয়ে যেতে আগে পরে নিয়ে যেতে, তোমরা ফার্স্ট টাইম ঘুরতে গেছো একসাথে, তোমার তো ওকে টাইম দেওয়া উচিত ছিল, না দিয়ে তুমি কেন ওর সাথে ওদেরকে নিয়ে যায় ওরে একা একা ফেলায় রেখে এরকম ঘুরছে, এটা তোর কাছে ভালো লাগেনি। তো আমার কাকা আসছিল একটা, আমার ভাইয়া আর আমার মামা, তখন আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল না কি, গেছিলাম, হ্যাঁ আমিও গেছিলাম। তো ও সবার সামনে ওই ভাইয়ার ওই দোকানের পিছনে ওনার থাকার জায়গা ছিল, ওইখানে বসে এই গল্প করা হয়েছে, এটা যে এই কথাগুলো হয়েছে। হ্যাঁ, যখন আমি পয়লা বৈশাখে তোর সাথে দেখা করতে গেলাম, পাশে আরেকটা পরিচিত ওর ভাবি, মানে কথিত ভাবি আর কি, পাশে ছিল পরিচিত, ওনার রুমে নিয়ে আমাকে বসাইলো। তো ওখানে একটা মহিলা আমাকে দেখতে আসছে, খুব উৎসাহ নিয়ে আমাকে দেখতে আসছে। তো আমি তো আর চিনি না কাউরি ওখানকারও। তো আমরা তো এই পার্টটা বললাম যে, তারপর সে সরি টরি বলছে, মাপ চেয়েছে সবার কাছে, না নেক্সট টাইম এরকম হবে না, সব ঠিক হয়ে যাবে, এরপর থেকে আর আমার ভুল হবে না। মানে উনিও সামহাউ হ্যাপি ছিল না, আপনি তো হ্যাপি ছিলেন না, উনিও ওনার জায়গা থেকে যে আপনাকে একটু কনভিন্স করবে বা যেরকম হওয়া উচিত জামাইয়ের আচরণ সেরকম ছিল না, টোটালি ছিল না, একদমই ছিল না। তারপর দেখে চলে গেল, তারপর তো সরি টরি বলা হয়ে গেছে, আর নেক্সট এরকম হবে না এরকম বলে, দেন তার মানে তাকে ভুলটা বলা হয়েছে, তোমার ভুলগুলো এরকম হয়েছে, ঠিক আছে আর হবে না। তো আমরা যে মেসে সবাই গেছি, পাশে যে কথাবার্তা হয়েছে, তার মেসে অনেকেই জানছে এটা, যে ওর এখানে এরকম একটা ছোট বৈঠকের মতো হয়েছে, ওর একটু প্রবলেম হয়েছে। তো ওর যে মেসে বুয়া রান্না করতো, সে বুয়া নাকি তাকে বলছে এই মেয়েকে তো তুমি রাখতে পারবে না, তোমার যেভাবে হোক তাকে আটকাইতে হবে, তুমি যদি ওর সাথে সংসার করতে চাও। তখনও তার সাথে আমার কোনো রকম কোনো স্বামী স্ত্রী যে সম্পর্ক, সেটা কখন হয়নি তার সাথে আমার কোনো রকম। তো প্রায় বিয়ের তো 15 দিন হয়ে গেছে, এটা 15 দিন হয়ে গেছে, আমি ঢাকায়, ও ঢাকায়, আর বাসায় আসা তার নিষেধ, সে বাসায় আসতে পারবে না। এরকম বলার পরে সে মাথার ভিতরে এটা নিচ্ছে যে আমাকে তো তাকে আটকাইতে হবে। তখন আর কিছু বলেনি। তো বিয়ের পরে সে তো আমাকে উঠাই নিবে আগে, তাদের বাড়িতে নিয়ে যাবে, দেন তারপর না তার ডিসিশন। যাই হোক, এখন বিয়ে হচ্ছে, সে আমাদের বাড়িতে আসে নাই এর মধ্যে। আর বিয়ের পয়লা বৈশাখের পরে আরও 15 দিন, মেবি 15 দিন পরে সে একদিন ছুটি পাইছে অফিস থেকে। তো সে সম্ভবত ওই ঘটক ভাইয়াকে বলছে যে শ্বশুরবাড়িতে যাবে আমাকে নিয়ে। তো সে আমাকে বলছে যে আমাকে নিয়ে যাবে। তো আমাকে নিয়ে সে সেদিন মাসখানেক পরে আর কি বিয়ের, তো আমাদের বাড়িতে আসছে। সেদিন আসার পরে সে ছিল 2 দিন বাসায় থাকার পর, তার যখন ছিল তখন আমি বাড়িতে চলে আসছি একবারে, আর তখন আর ঢাকায় যাচ্ছে না, বাড়িতে চলে আসছে, কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে আসবে, ছুটি পাইলে সে আমাদের বাড়িতে আসবে। মানে সেরকম বলে নাই, তো সবাই চাচ্ছে এরকম আসুক, যেহেতু বিয়ে এখন উঠায় নিতে পারতেছে না, তাহলে এখন কি করবে, সে একটা প্রিপারেশনের দরকার উঠায় নেওয়ার জন্য। তো আমি বাড়িতে রয়ে গেলাম, সে প্রতি বৃহস্পতিবার যাচ্ছে, এরকম প্রতি সপ্তাহে যাচ্ছে। পরে একদিন হঠাৎ করে ও চলে যাওয়ার পর আমি আমার বিছানার বালিশের নিচে একটা চিঠি পাই। চিঠিতে লেখা ছিল আমার নাম,
মানে শিরোনামে আমি ছিলাম, মানে আমার নামটাই ছিল, কিন্তু ভিতরে যে কথাবার্তা সেগুলো আমার সাথে যায় না। কি লেখা ছিল? মানে সেরকম লেখা ছিল যে তার সাথে একটা মানে ব্রেকআপ হলে যেরকম কথাবার্তা হয় না, সেরকম কথাবার্তা লেখা, যে আমি তোমাকে এরকম পছন্দ করতাম, এই করতাম সেই করতাম, যে তুমি আমার সাথে এরকম করো আমি বুঝতে পারিনি, এরকম লেখা। আর যখন আমি চিঠিটা ও যাওয়ার পর বিছানা গুছাইতে গেছে, তখন যখন দেখলাম, তখন আমি এটা বুঝতে পারলাম না যেটা কাকে লেখা। লেখা তো আমার নাম, কিন্তু তার সাথে আমার রিলেশন তো এরকম না। তার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক, সে নাস্তা টাস্তা করে সকালবেলা খেয়ে দিয়ে তারপর বাসায় থেকে বের হলো। তো আমি তখন তো মোবাইল নেই যে তার সাথে আমি যোগাযোগ করবো বা কিছু বলবো বা জানতে চাইবো যেটা কার চিঠি। তো যখন ফোন দিয়েছে তখন আমি ওকে জানতে চাইছি যেটা চিঠি পাইছে এটা কার। পরে বলতেছে কোন জায়গায় পাইছে, আমি বলছি বিছানায় ছিল। পরে বলতেছে তোমার জন্য লিখছিলাম। পরে আমি বলছি আমার জন্য এই ধরনের কথাবার্তা কেন? আর আমার তখন এত বুদ্ধিও ছিল না যে আমার সাথে তো এরকম রিলেশন না। এখন বুঝি সেটা তো আমার জন্য ছিল না। পরেও শুনছি চিঠিটা কার, কিন্তু এটা যে আমার ছিল না এটা আমি বুঝতে পারছি। তখনও বুঝতে পারছি, এখনো বুঝতে পারি, এখন ভালো করে বুঝতে পারি। তখন তো আমি কি হয়েছে তারপরে তখন কি করেছেন? তখন চিঠিটা যখন দেখলাম তখন এটা জিজ্ঞেস করলাম, সে আমাকে এড়াই গেল, বললো যে এটা আমি তোমাকেই লিখছিলাম, এমনি লিখছিলাম। আপনার নাম ছিল চিঠির শুরুতে? হ্যাঁ, চিঠির মধ্যে আমার শুরুতে আমার নাম ছিল। এখানে কারণ আছে, আমি বলবো পরে। ওকে, আচ্ছা, যাই সামনের দিকে। তো এটা আমার নাম দিয়ে লেখা, এরকম লেখা ছিল। এর মধ্যে তো আর সে উঠায় নিয়ে আসতে পারতেছে না আমাকে, 9 মাস হয়ে গেল অলরেডি আমাদের বাড়িতে। তবে আমার ফুপু একদিন বলে বসছিল ওর সামনে যে তোমার বাপের কি টাকা নাই, আমার বাস থেকে উঠায় নিতে পারতেছো না। মানে আমার ফুপুটা একটু সহজ সরল টাইপের, অত শিক্ষিত না, তো বলে ফেলাইছে ওর সামনে। আর এটা নিয়ে ওর যখন বলছে তখন ও খুব মাইন্ডে লাগছে, তার ইগোতে লেগেছে। এটা ওর ফ্যামিলি তো বলছে, বলার পর এটা নিয়ে ওর বাবা খুব মোটামুটি রাগ হয়েছে। আর ওর বাবার কথা ছিল যে আমি করবো না, তোমাদের বিয়ে শাদীর জন্য আমি কারো টাকা পয়সা দিব না, দিতে পারবো না, যার যার বিয়ে শাদীর টাকা সে জোগাড় করবো। এখন কি হবে, এখন তো তার সেরকম বিয়ের পর থেকে সে চাকরিও ঠিক মতো করতে পারতেছে না, মানে করতে পারতেছে না, সে ঠিক করে না ঠিক মতো চাকরি বাকরি। তো 2 দিন করে তো 4 দিন থাকে না এরকম। আর সে টাকাও জোগাড় করতে পারতেছে না, বউ কীভাবে নিবে, কারণ ওর তো কন্ডিশন দেওয়া ছিল কী কী জিনিসপত্র নিয়ে যাবে। এটা তো আমাদের ফ্যামিলিতে বলতে পারতেছে না যে আমি এগুলো ম্যানেজ করতে পারতেছি না বা আমি নিতে পারতেছি না। তো আমি ওর দিন জিজ্ঞেস করলাম যে এখন যে এরকম প্রবলেম হইতেছে, এখন মানুষ তো আমাকে খারাপ বলতেছে, বা আমাকে না তোমাকে খারাপ বলতেছে, যে তোমার হাজব্যান্ডের মনে কম, মানে টাকা পয়সা নাই, এতদিন হয়ে গেলে উঠে নিতে পারতেছে না। তো আমাকে বললো যে আমি তো ম্যানেজ করতে পারতেছি না জিনিসপত্রগুলো, আর উঠে নিতে গেলে তো খরচ আছে, আমি কী করবো। তো আমি আমার মায়ের সাথে বুদ্ধি করলাম যে প্রেস্টিজ বাঁচানোর জন্য, যে আমার যে বিয়ের আগে যে গোলগুলো ছিল সেগুলো আমি কি করলাম, সব আমি আর আমার মা মিলে, এটা কিন্তু কেউ জানে না, আমার মা ছাড়া এখনও জানে না। তো আমি আর আমার মা মিলে ওই জিনিসগুলো বললাম যে আমি তাহলে বিয়ের জিনিসগুলো এটা দিয়ে বানাইতে বলি, ওরে আমি বানাই। ওকে, আমি আর আমার মা মিলে বললাম। পরে মা বললো ঠিক আছে, তাহলে তোমারই তো, তাহলে তুমি করো না। সরি, এর মধ্যে একটা কথা, উঠায় নিয়ে যাওয়ার আগে একটা কোরবানি ঈদ আসছে লাস্ট, আমার তো এপ্রিলে বিয়ে হয়েছে, তারপর কোরবানি ঈদ যখন আসলো প্রায় 9 মাসের কাছাকাছি তখন। তো এখন ঈদে যদি আমি এখানে থাকি তাহলে মানুষ ভাববে কীরকম একটা ভাববে, এই মানুষের ভাবাটাই অনেক কাল হয়ে গেছে আসলে। তো এখন সে আমাকে, আমি বলতেছি তাহলে আমরা কী করতে পারি বলো, এখন এক কাজ করো তাহলে, তুমি বাড়িতে বলো যে আমরা দেশে যাই ঈদ করতেছি, আমার আব্বা আম্মা বলছে ওকে দেশে নিয়ে যেতে। তো সেটা বলে সে আমাকে তার মেসে নিয়ে আসলো ঈদ করার জন্য রাতেবেলা। সে তখন কাঁঠাল বাগান থাকে, মেসে থাকে, মেসে সবাই চলে গেছে, মানুষের মুখের কথা থেকে বাঁচার জন্য আপনারা এই কাজটা সেটা করলাম। তো বলতেছে ঠিক আছে তাহলে চলো মেসে আমরা ওইখানে ঈদ করি। তো সে মেসে নিয়ে আসলো কাঁঠাল বাগানে ঈদ করার জন্য। তো এখানে তো তার তো টাকাও নাই, সে তো চাকরিও নাই, তার সে কি বাজার করবে, কি বা কি জবও চলে গেছে ওই সময়। হ্যাঁ, তখন তার জবও নাই, সে মেসে থাকতেছে ঠিকই কিন্তু তার জব নেই। তো ও একটু উড়নচণ্ডী টাইপের আর কি, যে জব ঠিক মতো করবে ওরকম না। তো মেসে নিয়ে আসছে, সেদিন আমার মেসের পাশে অনেক বড় একটা বিল্ডিং আগুন লাগছে, এখন তো পুরো এলাকা সব জড়ো হয়ে গেছে। আর সবার সাথে আমার রিলেশন হচ্ছে, মানে কন্ট্যাক্ট হচ্ছে যে আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করতেছি, ঈদ করতে আসছি। সবাই জানতে যাচ্ছে কেমন শ্বশুরবাড়ি, কি আসে বিষয়। তো ওরা বলছে যে ঠিক আছে 1-2 দিনের জন্য নিয়ে যাও, ঈদ করে আবার দিয়ে যাবে, আবার উঠায় অনুষ্ঠান করে নিয়ে যাবে এরকম। তো আমরা তো মেসে, এখন আমার মানে তখন উঠানোর ডেট ফিক্সড হয়ে গেছে যে আমাকে ওই ডিসেম্বর উঠায় নিয়ে আসবে এরকম। তো তখন আমার খুব গরু মাংস খাইতে ইচ্ছা করছে, মানে কি পরিমাণে খাইতে ইচ্ছা করছে আমি এটা এখনো বলে বোঝাতে পারবো না। কোরবানির ঈদ, তো কোরবানির ঈদ আমার গরু মাংস খাইতে এত ইচ্ছা করছে, মানে পাগল হয়ে যাবে এখন গরু মাংস না খাইতে পারলে, এরকম মনে হইতেছিল। তো এখন আমরা গরু মাংস কোথায় পাবো, ঢাকা শহরে আমাদের পরিচিত মামার বাসা, আর আমি তো আমার আত্মীয় বাসা যাইতে পারবো না, কারণ সবাই জানে আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে গেছি। তো ওর একটা ভাই ছিল, হোটেল সবকিছু বন্ধ। হ্যাঁ, কোরবানি ঈদ তো এরকমই থাকে। তো ওর একটা ভাই ছিল ঢাকায়, ওর ভাইয়ের বাসায় নিয়ে গেল, চলো যাই ওদিকে দেখি ওখানে কিছু হয় কিনা। তো ঈদের দিন আমরা ওইখানে গেলাম, যাওয়ার পর দেখি ওখানে যাই দেখি যে ওর ভাই আর ভাইয়ের বউর মধ্যে
সম্ভবত কোনো ঝগড়াঝাটি চলতেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি, মানুষের ওই যে বিয়ের পরের প্রথম দিককার যে মেমোরিগুলো, যারা বিবাহিত আছেন তারাই আজকের এই ভিডিওটা বা আজকে যারা রেডিওতে শুনছেন তারা বুঝতে পারবেন যে এই মেমোরিগুলো মানুষ সারাটা জীবন রান করে, এবং এগুলো যে কত বড় সমস্যা হয় সাংসারিক জীবনে আনথিঙ্কেবল। বলেন। দেন ওখানে যাই দেখলাম যে ওখানে পজিশন ভালো না, তো ওখান থেকে চলে আসলাম। মাংস তো আর খাওয়া হলো না আমার। 2 দিন পর আমি বললাম যে আমি বাড়ি যাবো, এখন বলবো যে আমি এখান থেকে চলে আসছি, ঈদ তো চলেই গেছে, এখন বাড়ি আসবো। বাড়ি আসলাম, আমাদের বাড়িতে কোরবানি দেওয়া হয়। এখন আইসে আমি মাংস খাইতে পারলাম না, মাংসের মধ্যে কেমন একটা গন্ধ পাচ্ছি, আমি খাইতে পারতেছি না মাংস। আমার চাচা আসছে, ওই চাচাটা আমাদেরকে খুব আদর করে, মানে ফ্রেন্ডের মতো। আইসা উনি বাত মাখাইছে, মাখানোর পরে মাংস দিয়ে বাত মাখাইছে, আমাকে দিছে। আর আমি বাইরে যে বমি করতে শুরু করছি, যে আমি আর এখন আর গরু মাংস খাইতে পারতেছি না, তো আর খাইতে পারিনি মাংস। এর মধ্যে আমার কনসিভ হয়ে গেছে। হ্যাঁ, আর তো ও নিয়ে গেছে আমাকে উঠায় ডিসেম্বরে, মানে কনসিভ হয়ে গেছে তখন সে আমাকে উঠায় নিয়ে গেছে ওদের বাড়িতে। সে গেলেন? হ্যাঁ, বিয়ের কয় মাস পরে গেলেন? বিয়ের 9 মাস পর। 9 মাস পর, আচ্ছা। তো সে তার ওই বুদ্ধিটা খাটাই, ওই যে বুয়া বলছিল যে মেয়েকে আটকাইতে হলে তোমাকে কিছু করতে হবে, হ্যাঁ এটাই ছিল তার প্ল্যান। তো যাই হোক, এখন তো কনসিভ হয়ে গেছে, তো উঠায় নিয়ে যাওয়ার পর ওখানে ছিলাম মনে হয় 4 দিন না 3 দিন ছিলাম। তারপরে আমার ভাইয়া আবার যাই আমাকে নিয়ে আসছে ওখান থেকে। তো আমি তো ওখানে থাকবো না, এমনি তো থাকার মতো ওইরকম প্রিপারেশন হয় না। তারপর ওর চাকরি এখানে, আর আমার যেহেতু উঠায় নিয়ে গেছে, এখন তার ওখানে থাকার দরকার নেই, বাড়িতে এসে ছিলাম। তো তখন থেকে সে আর বাড়িতে যাওয়ার কথাও বলে না, ঢাকায় যাওয়ার কথাও বলে না, কিংবা আমি বাসা নিচ্ছে তুমি আসো এরকম কিছুও বলে না। কোথায় রেখেছে আপনাকে? আমাদের বাড়িতে। আবার যখন ওই যে বিয়ের 2 দিন পর যখন নিয়ে আসলো আমাকে, আবার তখন নিয়ে এসে এখন আর সে এখানেই আসা যাওয়া করে, বাট সে বাসা নিচ্ছে না। এখন আমার মা, আমার ফ্যামিলি, বাসা নেওয়ার মতো সামর্থ্য ছিল ওর তো? জব তখন জব করতেছে একটা, তখন জব করছিল। আচ্ছা, করতেছে তখন, তো বাসা নিচ্ছেও না, কিছু বলতেছে না। আমার মা তো বলতে পারে না যে তুমি মেয়েকে নিয়ে যাও, এটা তো মুখের উপর বলা যায় না। কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে শুনতে। তা আমি মাঝে মাঝে বলতাম যে তুমি বাসা নাও বা কিছু, তখন সে বলছে ঠিক আছে বাসা নিবো না। তো আমিও তাকে একটু জোর দিয়ে বলছি যে বাসা নাও, আমি আর এখানে থাকবো না, কারণ এখানে থাকলে জিনিসটা ভালো দেখা যাচ্ছে না। সবাই আমাকে প্রশ্ন করে যে তোমার হাজবেন্ড বলছে ঢাকায় রাখবে, থাকবা। আর সবাই জানে আমাদের ফ্যামিলিতে যে আমার খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার খুব মোটামুটি ভালো জায়গায় বিয়ে হয়েছে। পরে বাসা নিল না, তারপর সে বলছে ঠিক আছে আমি বাসা দেখবো। তারপর আমরা রায়ের বাগে একটা বাসা নিলাম, এক রুমের একটা বাসা, টিনের চাল দেওয়া যে বাসাগুলো থাকে ওরকম একটা বাসা নিচ্ছে। তো বাসায় তো কিছুই নেই, থাকবো কিভাবে? জাস্ট একটা তোষক নিয়ে, না একটা চৌকি, ওই যে মেসে যে চৌকিগুলো ইউজ করে। 2002 বিয়ে হয়েছে, এটা 2003-এর ঘটনা, প্রথম দিকে। তো বাসা নিচ্ছে, ওখানে একটা জাস্ট একটা চৌকি ছিল, চৌকিতে একটা তোষক মতো। সে আগে যে মেসে যে বাসা যেটা ইউজ করতো, খাট না চৌকি, ওগুলো ওখানে নিয়ে আসছে ওখানে। তো কিছু কিছু জিনিসপত্র আমার ছোট ভাই আমাকে দিয়ে গেছে বাড়ি থেকে, যে নতুন সংসার, হাড়ি পাতিল টাতিল যা লাগবে এগুলো সে মা পাঠাই দিচ্ছে। তো মা তো বিষয়টা জানে মোটামুটি, আমি তো মার সাথে শেয়ার করছি, আমার তো আর কারোর সাথে শেয়ার করার মতো ছিল না। তো মা বাড়ি থেকে সবকিছু পাঠাই দিত, যা যা দরকার লাগতো, চাল থেকে দিয়ে সবকিছু এরকম পাঠাই দিত, ছোট ভাইকে দিয়ে পাঠাই দিছে। তো তখন অনেক গরম, যখনটা শুরু হয়েছে তখন অনেক গরম, যে সময়টাতে আমি বাসা নিচ্ছি। বাসে এত গরম ছিল, রাতে ঘুমাইতে পারতেছিলাম না গরমের জন্য। না ছিল ফ্যান, না ছিল মশারি। এখন কাঁথা গায়ে দিলে মশা, গরম লাগছে, মশা কামড়াচ্ছে মশারি ছাড়া। তো এরকম পরিস্থিতির মধ্যে ছিলাম। তো এর মধ্যে ভাই একদিন আসলে হঠাৎ করে দুপুরবেলায় আমাকে ফোন দিয়ে, আসার পর ফোন ছিল না আমার কাছে, ভাই হঠাৎ করে আসছে। ভাই যখন ঘরে এসে বসছে তখন ভাই অঝরে ঘামতে শুরু করছে। তখন ভাই বলতেছে এই ঘরে কিভাবে থাকতেছিস তুই? ভাইয়ের সাথে সাথে ফ্যান আর মশারি এগুলো কিনে দিয়ে গেছে আমাকে। যাক, ফ্যান মশারি দিয়ে গেছে, তো আমি মোটামুটি একটু রিল্যাক্স হয়েছি। তখন কিন্তু আমি কনসিভ করা অলরেডি 3 বা 4 মাস সম্ভবত। তো এই বাসায় মেম্বাররা জানতো বিষয়টা? ওকে। তো তখন আমি 4 মাস, আর বাসাটা নিচে 1 মাস এখানে ছিলাম। জানি এই বাসাতে আর থাকতে পারতেছি না, কি জন্য জানি না। জানি না, পরিবেশটা তো ভালো না। আর যে ঘটক ছিল, যে ওনার এক ভাই ছিল সেই এলাকাতেই কাছাকাছি, তো ওনার আবার ফ্ল্যাট বাসা ছিল, তো উনি 1 রুম সাবলেট দিছে আমাদেরকে। তো ওখানে আবার 1 মাস বাসায় ছিলাম। তো ওখান থেকে সে জব করে, আমি কি আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, তখন তো আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে অলরেডি। বাসায় যখন সে আমাকে রেখে অফিসে যায়, আমি সারাদিন ঘুমাই, তখন আমি শুধু ঘুমাইতাম, আর ও রাতে আসার আগে রান্না করতাম, খাইতাম এই। তারপর একদিন হঠাৎ করে তার ট্রাঙ্ক থাকে না মেসের বাসায়, এরকম ট্রাঙ্ক ছিল একটা, ট্রাঙ্কের মধ্যে তার সার্টিফিকেট দেখতে পেলাম আমি। আর তার মধ্যে আবার তার বোন যখন আমাদের বাসায় ছিল, তখন আমি ওকে বলছিলাম একদিন, ওই যে আমার ভাই বলছিল যে ও লেখাপড়া কতটুকু জানে না, তখন আমি আমার ভিতরে হলো যে একটা লোক লেখাপড়া কতটুকু করে, এলাকার লোক জানার কথা, এলাকার লোক না যে তার চাচা, আইডিয়া তো থাকবে। তখন ওর বোনকে জিজ্ঞেস করেছিলাম তোর ভাই লেখাপড়া কতটুকু করছিল, তো বলছে ভাইয়া তুমি ম্যাট্রিক পাস করছে এখান থেকে, আর ঢাকায় যে লেখাপড়া করছে কিনা আমি জানি না। তাহলে জিনিসটা তো পুরোই ডাউট মনে হয়েছে। তো আমি তার সার্টিফিকেট যেগুলো দেখলাম, তার ওটুক সার্টিফিকেটই দেখছি, এসএসসি, আর বাকিগুলো দেখছি শুধু ফটোকপি। আপনি ইন্টারমিডিয়েট পাস করে বিয়ে করেছেন? হ্যাঁ, আমার ইন্টারমিডিয়েট না, আমি পাস করতে পারিনি তখন,
মানে আপনি পরীক্ষা দিচ্ছিলেন এরকম মোমেন্টে পরীক্ষা, হ্যাঁ এমন মোমেন্টে পরীক্ষা হয়েছে। তো আমি সার্টিফিকেট যেগুলো দেখলাম একটাই শুধু অরিজিনাল সার্টিফিকেট দেখলাম, আর বাকিগুলো শুধু ফটোকপি করা দেখলাম ওগুলো, আর বাকিগুলো দেখিনি। তাই আমি একদিন জিজ্ঞেস করলাম যে তোমার সার্টিফিকেট একটা, বাকিগুলো কোথায়? পরে বলতেছে আছে। আমি বলতে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, তোমার সার্টিফিকেট নাই। সেই জিনিসটাকে হাসি উড়াই দিল। তো আমি ভাইকে বলছি, ফ্যামিলিতে বলছি যে ওইরকম লেখাপড়া করে নাই, কিন্তু বলছি লেখাপড়া করছে। পরে ভাই বলছে না আমি তো ওর সার্টিফিকেট দেখছি, ওই যে ফটোকপি দেখছি, ভাই তো আর জানে না যে এগুলা ভুয়া হইতে পারে। আমাদের তো এরকম টেন্ডেন্সি ছিল না যে ভুয়া জিনিস দিয়ে এরকম কিছু করতে পারি বা কিছু। তো ওগুলো ওরা বলছে যে না আমি দেখছি, ওর কাছে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, ওগুলো তো দেখছি। তো ওইটা আমার সাথে স্বীকার করলো না। তো এখন আর কি বলবো, এখন বেশি ছড়াইতে গেলে জিনিসটা আমার উপরই আসতেছে, কারণ আমার হাজবেন্ড, তারপর আমার এদিকে আমার বাচ্চা হবে অলরেডি, এগুলো তো আমি কারোর সাথে বলে আমার প্রেস্টিজে লাগতেছে। এখন আমিও কারোর সাথে আমিও চুপ হয়ে গেলাম, আমি আর কিছু বলছি না, যে তো জব করতেছে করুক। তো ওখানে 1 মাস ছিলাম, থাকার পরে আবার ভাইয়া বলতেছে তোদের এত প্রবলেম, তো ঠিক আছে আমি তো ঢাকায় বাসা নিব, আমি ঢাকায় থাকি, তুই এক কাজ কর আমাদের সাথে থাক দুজনেই, আর বাসা ভাড়াটা যা লাগে আমি দেবো, ওকে বল চাকরি করে যা করবে সব যেন ও এখন জমায় নিতে পারে, এখন তোদের কোনো খরচ লাগবে না, আমি থাকবো যেহেতু আমার সাথে থাকবে। তো ভাই একটা বাসা নিল, ওই বাসায় আমরা উঠলাম। তো ওই 2 মাস ছিলাম ওর সাথে বাইরের বাসায়, তারপরে এই বাসায় আসলাম। আসার পর ও চাকরি আবার চলে গেছে, ও শুধু ঘুরতেছে খাইতেছে, কারণ ভাইয়া সব করতেছে, ভাই প্রতিদিন বাজার টাজার যায়, এভরিথিং যা লাগে খুব অড লাগে না দেখতে, বিষয়টা লাগে না সেটা সেটাই। এখন সে সব করতেছে, তাকে আমি বলেছি আমি জব করো চেষ্টা করবো কিছু, ও চেষ্টা তো করতেছে, না হলে কি করবো, কারণ ও হচ্ছে গা ছেড়ে দিয়ে চলা আর কি রকম। তো এর মধ্যে যখন আমার 8 মাস বেবি হবে, তখন হঠাৎ করে একদিন উধাও হয়ে গেছে। আমার ভাইয়ার যে ড্রয়ার ছিল টাকা রাখার, সেখান থেকে টাকা নিয়ে সে চলে গেছে। কোথায় গেছে তার কোনো খবর নেই, কারণ তখন তো মোবাইল ছিল না, আর সে কারোর সাথে যোগাযোগ করে না। যাওয়ার পর আমি এতটাই মেন্টালি অসুস্থ হয়ে গেছিলাম যে আমি এখন কি করব, মানে কাকে বলবো, কি করব। ভাইয়া ছিল, ভাইয়াকে বলছি, ভাই তো জানি যে ভাইয়ের কাছ থেকে এরকম গেছে, তখন ওরে খুঁজে পাওয়ার তো কোনো ওয়ে নেই, যে কোথায় খুঁজে পাবো কিছু। তো ওদের বাড়িতে জানানো হলো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বাড়ি গেছে কিনা কি আসলে, না ওখানেও যায়নি, সে আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ করছে না। আমি অজরে কান্নাকাটি করতেছিলাম যে আমি এরকম কখনোই দেখিও নাই, শুনিও নাই কোনো দিন, আর আমার এরকম পরিস্থিতি সে কিভাবে এরকম একটা কাজ করলো, সে কি মরে গেল, তাকে কেউ নিয়ে মেরে ফেললো, মানে এইসব চিন্তা আমার ভিতরে, যে সে নিজে থেকে পালাই গেছে কিংবা সে ইচ্ছা করে যোগাযোগ করতেছে না, এটা আমার ভিতরে, হ্যাঁ এটা আমার ভিতরে কাজ করতেছে না, করতেছে যে সে তাকে কোনো বিপদে পড়লো কিনা, কিছু হইলো কিনা, আমি এখন কি করব, এরকম অজরে কান্নাকাটি করতেছি। প্রায় 15 দিন পর, মেবি 15 দিন না 12 দিন পর সে যোগাযোগ করলো। যোগাযোগ করে সে, তখন তো তাকে পাওয়াটা হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু, যে তাকে খুঁজে পাওয়া গেছে এটা। সে আসলো বাসায়, তো ভাইয়া তার সাথে রাগ করে কথা বললো না। তো আমি জিজ্ঞেস করলাম কই গেছিলাম, কি করছো? পরে বলে যে চাকরি খুঁজতেছিলাম, চাকরি খুঁজতেছে এই সেই, মানে কিছু বললে সেটাকে এড়াই যেত। তো এটা তো আমাকে না বললে আমি জানবো না সে কোথায় গেছিলো, কি করতেছিল। তো গেল, ফার্স্ট টাইম এটা গেল, তারপর আমার মেয়ে হলো, সিজারে হলো মেয়ে, তারপর মেয়ে হওয়ার পরে তার কাছে, তখন তো তার কাছে কোনো টাকা পয়সা নেই, চাকরিও নেই, সব কিছু আমার ভাইয়া করলো আর মামা করলো, মানে হসপিটাল যত খরচ আসছে এভরিথিং সব কিছু করলো, ইভেন তাকে গাড়ি ভাড়া পর্যন্ত আমরা ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। তো সব কিছু করার পর ওদের ফ্যামিলি থেকে যেদিন আমি হসপিটালে ভর্তি হব, সেদিন আমি ওর ফ্যামিলিতে সবাইকে বলছি যে আমার জন্য দোয়া করতে, কিংবা কী হবে আমি তো জানি না, কি হইতে পারে না হইতে পারে। ওরকম মোমেন্টে আমি দোয়া নেওয়ার জন্য সবাইকে ফোন দিছি। ফোন দেওয়ার পর ঠিক আছে যাও, কথাবার্তা হয়েছে। কিন্তু হসপিটালে থাকা অবস্থায় আমি যে কয়েকদিন ছিলাম, একটা লোক আমাকে একটা ফোন দেয়নি যে তুমি কেমন আছো, কি আসো এই বিষয়, বা বাচ্চা কেমন আছে, তোমার শরীর কেমন আছে, কেউ না। ওর সাথে কথা হয়েছে হয়তো বা, আমি জানি না, ও ফোন দিলে হয়তো কথা হয়েছে, বলে যে কথা হয়েছে, জানাইছি বাড়িতে, তো যা কথা হয়েছে। এখন ওরা আর আসে না কেউ দেখতে, যে মেয়ে হয়েছে নাতিন হয়েছে যাই দেখতে যাই। তো আমার কাছে মনে মনে ভাবছি যে আমার শ্বশুর মেয়ে পছন্দ করে না, সম্ভবত মেয়ে হয়েছে দেখে সে খুশি না, সেজন্য বোধহয় আসে না। তো আমি বাসায় আসার পর বললাম যে ওনারা কেন আসে না, সবাই তো প্রশ্ন করে যে দাদা দাদি কেন আসতেছে না দেখার জন্য। তো বলতেছে বাড়িতে ঝামেলা, লোক থাকার লোক নাই, কিছু না, এখন ওরা তো গরু টরু পালে, এই জন্য আসতেছে না, আচ্ছা আসবে না পরে। তো এরকম করতে করতে ওর দাদি আসলো, মানে আমার শাশুড়ি আসলো সম্ভবত 3 মাস পর, এরকমই হবে, 2.5-3 মাস পর, আমার ঠিক মনে নেই। আসার পর উনি ছিল আমাদের বাসায়, তখনও সে আমাদের বাসা থেকে থাকতেছে, এর মধ্যে সে আবার একদিন পালাই গেছে, ওর মা থাকা অবস্থায় আবার চলে গেছে কোথায়। এখন আমার শাশুড়িও কাঁদে, আমিও কাঁদি, মানে একই অবস্থা। শাশুড়ি বলতেছে আমি তো আগে ভাবতাম যে হয়তো তোমার সাথে ঝগড়া টগড়া করে গেছে বা কিছু হয়েছে আগে যখন গেছে, কিন্তু এখন তো দেখলাম সে ভালো মানুষ, ঘর থেকে গেল, এখন কেন এরকম করতেছে, কি জন্য গেল, কোথায় গেল, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মানে আমি তাহলে এক কাজ করি, বাড়ি যাই আমি কবিরাজ টবিরাজ দিলে দেখি যে ও কোথায় আছে, কিছু পাওয়া যায় কিনা, মানে হঠাৎ করে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম যায়। তো
এই যে কান্নাকাটি করি, খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন টোন নাই। তো এর মধ্যে আবার সে একজনকে বললো যে ফোন দিয়ে বললো যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, যাতে আমি তাকে খুঁজে নিয়ে আসি। তার একটা পাওয়ার থাকবে যে আমি তাকে খুঁজে নিয়ে আসছি, ঠিক আছে। তো আমি আর আমার ছোটো ভাই আর আমার মেয়ে ছোট তখন, তাকে নিয়ে আমি গেলাম তাকে নিয়ে আসতে। তো সে নাকি ওখানে একটা জায়গায় মেসেজ ছিল, থাকার পর তাকে ওখান থেকে নিয়ে আসলাম। যে তুমি এখানে কেন ছিল? যে জব টব খুঁজতেছিলাম, পাচ্ছি না, এখন চলতে পারতেছি না কি, মানে যখন পিঠ দেওয়ালে ঠিক আছে আর চলতে পারে না, তখন সে বাসায় চলে আসে। তখন সে বাসায় নিয়ে আসলাম, আবার সে বাসায় আসলো, আবার একটা জব নিল, জব করতেছে। করার পর এখন আমার মা আসছে একদিন। তো আমার মা আবার গ্রামীণ ব্যাংক থাকে না, গ্রামে যে এনজিও থেকে টাকা লোন নেই, ওরকম থেকে ওখান থেকে 20,000 টাকা উঠাইছে, উঠায় নিয়ে আসছে। পরের দিনে আমার বাসায় আসছে, কাকে যেন টাকাটা দিবে, তা মা আর বাড়িতে রেখে আসে নাই, কেউ ছিল না বাড়িতে, টাকাটা নিয়ে আমাদের বাড়িতে আসছে। নিয়ে আসার পর মা আমার কাছে দিছে ব্যাগটা, যে তুমি রাখো এটা ব্যাগে, পরে আমি যাওয়ার সময় আবার নিব। তা আমি মার ব্যাগটা সই ওয়ার্ড্রোবের সাইডে যে পার্ট থাকে ওইটার মধ্যে ঝুলে রাখছি ভিতরে। তো ভালো মানুষ, সকালে নাস্তা খাইছে, খাওয়া দাওয়ার পর বেরোয় গেছে। হঠাৎ করে কেন জানি মনে হয়েছে আমার যে ব্যাগটা দেখি, তো সাথে সাথেই ও যাওয়ার পর হাত দিয়ে দেখি টাকা নেই, সে টাকা নিয়ে আবার চলে গেছে। তো সাথে সাথে আমি পায়ে স্যান্ডেল নাই, কিচ্ছু নেই, আমি দৌড়ে রাস্তায় গেছি। যাওয়ার পর দেখি ওই রাস্তায় ও নাই। দুইটা রাস্তা, যে ও তো কোন দিক থেকে অফিসে যাবে, হয় দুইটা রাস্তা দুই দিকের একদিক থেকে যাবে, তো আমি উল্টা দিয়ে গেছি, যাই দেখি যে ওইখানে নাই। পরে ফিরে আবার আমি মানে একদম দৌড়ে এসে আবার আরেকটা জায়গায় আসছি, আমার বাসার কাছে যে জায়গাটা, ওখানে আসছি। এসে দেখি সে ওখানে বাসে উঠবে দাঁড়িয়ে আছে। তারপর আমি ওরে ধরে নিয়ে আসলাম বাসায়। আসার পরে মা বলতেছে তোমাকে আমি এখন পিটাবো, মারবো। মা অনেক রেগে গেছে যে তুমি এগুলো কী শুরু করছো, কী হয়েছে তোমার, তুমি এরকম টাকা টোকা নিয়ে তুমি পালাই যাও কদিন পর পর, এগুলো কোন ধরনের সিস্টেম? তো সে কিছু বলে নেই, সে বলতেছে আমি ভাবছি, ও ভাবছে এটা আমার টাকা, তাই সে আমার কাছ থেকে নিয়ে গেছে। কারণ সে 4-5 দিন আগে বেতন পাইছে, আমাকে টাকা দিয়েছে, বেতনের টাকা, সেই টাকা ভাবছে। এটা সত্য না? না, এটা সত্যই। সে ভাবছে আমার টাকা, সে টাকা নিয়ে যায়, যার টাকাও সে তো আমাকে দিছে, আমাকে দিলে আমার টাকা তো সে দিছে, তার তো না বলে নিয়ে যাওয়ার কোনো রাইট নেই এখান থেকে, সে তো চুরি করে নিয়ে গেছে এটা। তো নিয়ে চলে গেছে, কিন্তু সে আমাকে এত টাকা দেয় নাই যে সে এত টাকা নিয়ে গেছে। সে ভাবছে যে এটা আমার টাকা ছিল, 20,000 টাকা ছিল ওখানে। তো টাকা টোকা রাখা হয়েছে, যাক, তারপর আবার সে চলতেছে। এর মধ্যে ভাইয়া আগেই যখন বাসা নিছে তখনই আমাকে একটা মোবাইল কিনে দিচ্ছে। আমি লজ্জাজনক না যে শাশুড়ির ইয়ে থেকে সে টাকা চুরি করে? সেটা লজ্জাজনক, ভয়ঙ্কর লজ্জাজনক। আপনি দেখেন এখানে গল্পগুলি ভাবে বলা হচ্ছে, যে গল্পগুলো পুরো জীবনের গল্প, এখানে প্রায় এক যুগের সংসারের গল্প বা যাই বলি না কেন, এখানে খুব ছোট ছোট করে আনা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষাপটে একটা সংসারে কি হতে পারে, তাদের দৈনন্দিন জীবন আচরণ কি হতে পারে, এটা যারা সংসার করেছে সহজেই অনুমেয়, তো চিন্তা করার বিষয়। বাট এটাও ঠিক যে মানুষটা কেন পালিয়ে যাচ্ছে বারবার, সেটাও কিন্তু আমরা জানি না, সেখানেও একটা রিজন থাকতে পারে। এই জন্য সবসময় বলি আমি যে জীবন গল্পের একটা অনেক বড় দুর্বলতা বা সীমাবদ্ধতা হচ্ছে এটা একপাক্ষিক বলা। বেশিরভাগ সময়ই যে গল্পগুলো এখানে আসে সেটা একজন মানুষের বলা। যে মানুষটা চলে আসে ওই গল্প বলার প্রেক্ষাপটে, ওই মানুষটার যদি বক্তব্য সমানভাবে নেওয়া যায়, তাহলে হয়তো এই বক্তব্যগুলোকে নিয়ে একটা অন্যরকম চিন্তা ভাবনার সুযোগ তৈরি হবে। তো যাই হোক না কেন, একটা জিনিস কি, যে দিন শেষে গল্প বলার শেষে যে রেজাল্টটা দাঁড়ায়, সেই রেজাল্টটা আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দেয় সুন্দর একটা জীবনযাপনের জন্য আমরা কি পথ বেছে নিতে পারি সেই জায়গাটাতে। জি বলেন। তারপর তো এরকম 3বার যাওয়া হয়ে গেছে অলরেডি। জি। তো যাওয়ার পর যখন সে লাস্ট টাইম আসলো, তাকে আমি বারবার প্রশ্ন করতাম যে তুমি কোথায় যাও, কি জন্য যাও? তো সে বলে যে আমি নিজেও জানি না কেন যাই, কি করি, কোথায় যায় সে আমাকে এক্স্যাক্টলি বলে না, সে আসলে কোথায় যায়, কি করে। তো এর মধ্যে যখন বাসায় আসলো, তখন বাই দ্য ওয়ে একদিন কথায় কথায় বেরোলো যে ওই যে মেয়ে আমাকে, মহিলা যে আমাকে দেখতে আসছিল মেসে, বউ, যখন আমি ফার্স্ট টাইম গেছিলাম, আর চিঠি, সেই চিঠি ওই মহিলার, তার সাথে নাম কি পারুল ছিল? হ্যাঁ, ওই মহিলার নাম ছিল পারুল। ওনার তখন 2টা বেবি, ওনার হাজবেন্ড মারা গেছে, উনি একটা পরিচালকের ওয়াইফ, হ্যাঁ, ওনাকে মেরে ফেলা হয়েছে। তো ওর সাথে ওর ফিজিক্যাল রিলেশন ছিল, আই মিন পরকীয়া ছিল ওর সাথে। তো এটা সে আমার সাথে স্বীকার করতে পারে, নিজে থেকেই বলছে যে সেদিন ওর নাম এরকম ছিল, ওর হাজব্যান্ড এরকম মেরে ফেলছিল, পরিচালক, অনেক বড় পরিচালক ছিল, ওর সাথে আমার রিলেশন ছিল, ওর বাসায় আমি প্রায়ই যেতাম। তো এখন বলে আমি শুনে তার কিছু করতে পারছি না, বাট আমি শুনলাম। যেতাম মানে এটা কি বিয়ের আগের ঘটনা বলছে? হ্যাঁ, বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল, এখন বিয়ের পরেও সম্ভবত ছিল, কিন্তু আমি তার জানি না, এটা তো আমাকে পরে বলছে, সেটা নিয়ে বলার দরকার নেই, আমি তো জানি না। হ্যাঁ, তবে পরে ছিল যখন আমার মেয়েটা হয়, তখন সে নাকি তার বাসায় গেছিল, আমাকে বলছে পরে। তো এর মধ্যে তো 3-4বার যাওয়া হয়ে গেছে। তো যাওয়া বাসায় যে একটা ফোন ছিল আমার, যে ফোনটা আমার ভাই আমাকে কিনে দিয়েছিল বাসায় ইউজ করার জন্য, সেই ফোনটা ওই চালাইতো বেশিরভাগ সময়। তো সে ফোন দিয়ে একটা বিজ্ঞাপন দিচ্ছে
বিজ্ঞাপন বলতে একটা ফোন আসছে হঠাৎ করে একদিন, মানে আমার পুরো স্টোরিটা আপনি আমাকে জানেন যে ঘটনাটা কি হয়েছে। হ্যাঁ আমি বলি ওকে, ও আমাকে যখন বাসায় যখন এরকম ঝামেলা চলতেছিল তোর সাথে, তারপর আমি ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিছি, যেহেতু এটা তো আমার ভাই আমাকে কিনে দিচ্ছে, তুমি ইউজ করার দরকার নেই, আমাকে দিয়ে দাও মোবাইল। তো সে রাগ করে আমাকে মোবাইল দিয়ে দিছে। তো সেদিন রাতে একটা ফোন আসছে একটা মহিলার, ফোনের পাশে মহিলা আমাকে বলতেছে আপনি কে? আমি বলছি আপনি কে? পরে বলছে যে এই মোবাইলটা যার আমি তাকে চাই। এই মহিলা আমাকে বলতেছে, আমি বলছি মোবাইলটা আমার। বলছে না এই মোবাইল তো আপনার না, আমি তো অন্যজনের সাথে কথা বলছি মোবাইল দিয়ে। হ্যাঁ, তো ওর নাম বলতেছে। পরে আমি বলতেছি হ্যাঁ ওনার সাথে আপনার কিসের রিলেশন? পরে বলতেছে আপনি ওনাকে জিজ্ঞেস করেন। বলছে ওনাকে জিজ্ঞেস করবো না, আপনি আমাকে বলেন। পরে বলতেছে ওনাকে ফোন দেন। পরে আমি বলছেন ওনাকে দেওয়া যাবে না, আপনি আমাকে বলেন, আমি ওনার ওয়াইফ। পরে বলতেছে আপনি ওয়াইফ মানে? উনি তো কয়েকদিন আগে আমাকে পেপারে বিজ্ঞাপন দিচ্ছে পাত্রী চাই বলে। তাহলে আপনার ওয়াইফ থাকলে উনি কেন এরকম বিজ্ঞাপন দিল? আপনার হাজব্যান্ড কীরকম? পরে আমি বলছি আমি তো এই ব্যাপারে জানি না যে ও কেন দিচ্ছে বা কী আসে বিষয়, আপনি কি ওনার সাথে কথা বলেন? তো হ্যাঁ উনি তো আমাকে বলছে উনি বিয়ে করবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না, তো আমি যখন ফোন দিবে তখন আপনি আমাকে কথাগুলো বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে এই লোকের সাথে সংসার করতেছেন যে এই লোক আপনার সাথে এত বড় প্রতারণা করতেছে? তো আমি এটা নিয়ে বাসায় একটু ঝগড়াঝাটি করছি। ঝগড়া বলতে আমি ওরা জিজ্ঞেস করছি যে কে? তো বলে যে না তুমি ভুল শুনছো, অন্য কিছু বা কিছু, আমি এরকম কিছু বলিনি, ভুল হয়তো হয়েছে। তো আমি মহিলাকে ফোন দিই, তো মহিলার ফোন টোন ধরেনি, সম্ভবত এর মধ্যে কথা হয়ে গেছে মহিলার সাথে যে তুমি আর ফোন দিও না। ও বলছে যে আমার ভাবি, ওটা ও বলছে মহিলাকে যে আমার ভাবি ফোন দিয়েছে তোমার সাথে দুষ্টামি করে এরকম বলছে। আচ্ছা আচ্ছা। তো মহিলা বিশ্বাস করছে ঠিক আছে ভাবি মনে ফাজলামি করছে বা কিছু। তো এই ব্যাপারটা আমি আর পরে কিছু জানতে পারিনি। তো আমিও যখন ভালো করে দোষে তখন বলছে যে না আমি এমনি দুষ্টামি করছি, আসলে সেরকম কিছুই না। তো আমি ফোনটা তো তখন টোটালি নিয়ে নিছি ওর কাছ থেকে। নিয়ে আনার পরে আমি আর তার কোনো কিছু এর মধ্যে জানতে পারলাম না। তো এর মধ্যে সে আরও কয়েকবার এরকম গেছে। তো যাওয়ার পরে এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না যে আমি এখন কি করা উচিত। না কিন্তু তখন তো আপনার সন্দেহ তীব্র হওয়ার কথা যে হ্যাঁ সন্দেহ তো হয়েছে, পুরা কেস আপনি জেনে গেছেন, এর আগে একটা স্টোরি ছিল, এর মধ্যে পাত্রী চাই নামে একটা ঘটনা ঘটলো। এখন তো এরপরে যখন এই ধরনের হঠাৎ করে উধাও হয়ে যেত, নিশ্চয়ই বাড়ি ফেরার পরে খুব শান্ত পরিবেশ থাকতো না? হ্যাঁ না থাকতো না। ঝগড়াঝাটি করতেন? হ্যাঁ ঝগড়াঝাটি বলতে ওরকম কি তাকে আমি জিজ্ঞেস করতাম, কথা বলতাম না, কিংবা তার সাথে আমি মারামারি তো করতে যাইতাম না, জাস্ট আমি জিজ্ঞেস করতাম যে কেন তুমি আমার সাথে। তার সাথে আমার বিহেভটাও তো ভালো ছিল না তখন, আর তার প্রতি আমার রেসপেক্ট একদমই উঠে গেছে তখন, যে সে কন্টিনিউ আমার সাথে এরকম করতেছে। আর আমি বারবার সে এসে মাপ চাচ্ছে যে না আমি নেক্সট টাইম আর করবো না, এইবারই শেষ, আর করবো না, যা হয়ে গেছে মাফ করে দাও, এরকম বলতো। তো আমিও সরমনে মাফ করে দিতাম যে না আর বোধহয় এরকম করবে না। এরকম করতে করতে 12 বার হয়ে গেছে অলরেডি 8 বছরের মধ্যে। তাকে আমি খুঁজে পাইতাম না। তো এর মধ্যে বড় ভাই বিয়ে করে ফেলছে, আলাদা বাসা নিয়ে চলে গেছে, আমিও আলাদা বাসা নিচ্ছি আলাদা করে। তখন সে 2006-এ খুব ভালো একটা জব হয়েছে, গুলশানি অফিস ছিল, ওখানে জব করতেছে, অবস্থা ভালো, স্যালারি ছিল, সব কিছু ভালো ছিল। তখন এর মধ্যে আবার আরেকটা মেয়ের সাথে এইভাবেই পাত্রী চাই বলেই আরেকটা মেয়ের সাথে রিলেশন হয়ে গেছে অলরেডি। এটা আমার কান পর্যন্ত আসেনি যে ওটার সাথে সে কন্টিনিউ করতেছে। তো একদিন শবে বরাতের পরের দিন সকালবেলা আমাকে বলতেছে আমি একটু বাইরে যাব, বাইরে দাওয়াত আছে আজকে এক জায়গায়। তো খুব ভোরে শবে বরাতে সবাই তো রেস্টে থাকে, অফিস সব কিছু বন্ধ, আর সবাই তো নামাজের পরের দিন ঘুমায়, তোমাকে এত সকালে কে দাওয়াত দিল? পরে বলতেছে তোমার সন্দেহ হইলে তুমি মেয়েকে বলতেছে আমার মেয়েকে ওকেও সাথে দাও, আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি। পরে আমি বলছি না ও যাবে না। বলছে তাহলে দাও, আমি নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসি, মানে আমাদের বাড়িতে যাবে, ওকে নিয়ে ওইখান থেকে ঘুরে আসি। পরে আমি বলছি না তোমার এত সকালে কই যাবে, আমাকে বলতে হবে কার বাসায় যাবে তুমি, কে তোমার দাওয়াত দিচ্ছে? তো সে আমাকে বলতেছে না এটা না কেউ দাওয়াত দিছিল, যাবো না তুমি দাও। তো এর মধ্যে সে শাওয়ারে গেছে, যাওয়ার পর আমি ওর ফোন আসছে একটা, ফোন আসার পরে আমি ফোনটা রিসিভ করে কথা বলিনি, চুপ করে আসছি। চুপ করে আসার পর দেখে একটা মেয়ে কথা বলতেছে, হ্যালো তুমি কখন বেরোবা, এরকম বলতেছিল। তখন তো আমার সন্দেহ আরও বেড়ে গেছে যে মেয়ে মানুষ সাথে সকালে ফোন দিয়ে ওকে যেহেতু বলছে, তাহলে তো অবশ্যই সে কোথাও ডেটিংয়ে যাবে, আমি সন্দেহ করবো দেখে মেয়েকে সাথে নিতে চাইছে। তো আমি আর দেইনি ওকে। তো আমি এটা নিয়ে ভালো করে ধরছি যে আমি এখন ফোন দিব, তুমি কথা বলবা, কি বলে আমি শুনবো, তাইলে বুঝতে পারবো যে তুমি আসলে কিছু করতেছো না। তখন যখন ফোন দিছে তখন মেয়েটা ওরে বলতেছিল যে আমি তো বের হয়েছি, তুমি কখন বেরোবা, কখন আসবে মিট করতে। কারণ সে তো বাধ্য হয়েছে আমার কথা শুনে যে কি হতে পারে এরপরে বাসার মধ্যে চিন্তা করে দেখেন। তখন তো আমার বাসায় মোটামুটি ঝগড়া চলতেছে, আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমি জীবনে কোনোদিন এত কাহিনী হয়েছে বাসা থেকে কখনো বেরোই নাই। কারণ সে আমাকে বলছিল প্রথম দিন বলতে মানে বিয়ের পর সে আমাকে বলছিল যে বিয়ের আগে কি হয়েছে না হয়েছে আমি কিছু জানতে চাইবো না কোনোদিন, কিন্তু বিয়ের পরে যেন কেমন কিছু না থাকে, আর ঝগড়া করে কখনো বাসা থেকে বেরোতে পারবে না। তা আমার ফ্যামিলি তো কখনো আমাকে সাপোর্ট দিবে না যে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যাব, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিবে না কখনোই, এটা আমি জানি। তো আমি সেদিন মিরপুর ছিলাম তখন বাসা, ওখান থেকে আমার মামি আছে একটা ওখানে থাকে, ওনার বাসায় চলে গেছিলাম রাগ করে, মেয়েকে রেখে চলে গেছিলাম। তো সে আর সারাদিন আমাকে ফোন দেয় নাই, ইভেন সে আমাকে খোঁজ নিতেও যায় না যে আমি আসলে কোথায় গেলাম,
একটা ফোন আসে না। সারাদিন অপেক্ষা করার পর আমি মামাতো বোনকে বললাম তুই একটু ফোন দিয়ে জিজ্ঞেস কর যে আপু কোথায় আসছে। তো সে বুঝে গেছে যে আমি ওখানেই আছি। তো সে উল্টা ওকে বলে দিছে যে আমি এখন মেয়েকে নিয়ে জিনাইদে চলে যাব, ওরে ওখানে রেখে এসে আমি যা করার করবো। মানে সে আমাকে ভয় দেখাচ্ছে মেয়ে, মানে এটা আমার দুর্বল পয়েন্ট, সে খুব ভালো করে জানে। তো সে মেয়েকে দূরে নিয়ে চলে যাবে, তাহলে তো আমার সাথে দেখা হবে না, আমি মেয়েকে ছাড়া থাকতে হবে। তো আমি আবার রাতে একাই চলে আসছি বাসায়। এসে আমি আর ওর সাথে কথা তো বলিনি, ওরকমই চলতেছে, শান্ত পরিবেশ, ওর সাথে কোনো ওরকমই হইতেছে না। তারপর আমি ওই মেয়েটার নাম্বারটা নিলাম, নেওয়ার পর আমি একজনকে লাগাইলাম যে মেয়েটা কে, তাকে বের করতে। তো মেয়েটাকে সে এরকম কথাবার্তা বলে মেয়েটার ডিটেলস বের করছে। বের করার পর সে একদিন ওই মেয়ের সাথে দেখা করতে যাবে, মানে আমার হাজবেন্ড দেখা করতে যাবে। সেদিন সেও বলছে, ওই মেয়েটাও বলছে যে ও কার সাথে দেখা করতে যাবে, কখন দেখা করতে যাবে। তো সেই অনুযায়ী আমিও গেছি, সে মৌচাকে আসবে দেখা করতে মেয়েটা, আমিও গেছি। তো যে লোকটাকে আমি লাগাইছি সেও আমাকে লোকেশন দিয়েছে, সে অমুক জায়গায় ওরা বসছে, আপনি যান। তো আমি যখন মেয়ে ছোট, মেয়েকে নিয়ে গেছি, তো আমি আবার মৌচাকে ড্রেস বানাতাম তখন, তো ওখানে গেছি। যাওয়ার পরে এখন ও আমাকে দেখে ফেলছে দূরে থেকে, আমি ওকে দেখার আগে ও আমাকে দেখে ফেলছে। আমাকে দেখে সাথে সাথে ওরা দুজনে দুই ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে পরে চলে আসছে। তো আমি দেখি নাই, কিন্তু আমি যাকে লাগাইছিলাম ওদের বের করার জন্য, সে আমাকে বলছে ও তো ওই ব্যাংকের গলিতে ছিল, আপনি দেখেন নাই কেন। পরে যাই হোক আমি আন্দাজে ওকে বলছি এসে যে তুমি ওখানে কি করতে গেছো, কি জন্য গেছো, তুমি তো ওখানে যাওয়ার কথা ছিল না, তুমি কার সাথে ছিলা। ওই মেয়েটার নাম, মেয়ের বয়স কত তখন? তখন সে ছোট, তখন তার বয়স হবে 3 বছর হবে। তখন আপনার সংসারের বয়স সর্বসাকুল্যে 3.5 থেকে 4 বছর। হ্যাঁ, 4 বছরে তো যতগুলো আপনি এভিডেন্স পেয়েছেন, মানে আপনার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই 4 বছরই তো আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলার কথা যে এই ওই যে আমি কি করব, আমার মেয়েটা বাবা ছাড়া হবে, এই জিনিসটা আমার মেয়েটার, এটা আমার বেশি ভিতরে কাজ করছে। আজকে যে গল্পটা এখানে প্রচার করছি, এটা শুধু একজনের স্টোরি না, এটা অনেক কমন একটা স্টোরি, অনেক কমন একটা স্টোরি। আমরা আমাদের সন্তানদের জন্য কত বড় স্যাক্রিফাইস করি সেটার একটা স্টোরি। বাট প্রশ্ন হচ্ছে যে এই স্যাক্রিফাইসের রেজাল্টটা কি দাঁড়ায়, এবং বিশেষ করে সন্তানদের কথা ভেবে আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি, রেডিওতে যারা শুনছেন, একই সাথে যারা ইউটিউবে দেখছেন, যে যখন সন্তান দুনিয়াতে চলে আসে তখন আসলে আর নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা করার সুযোগটা সেকেন্ডারি হয়ে যায়, নট সেটা ম্যান্ডেটরি। কজ আপনি একটা মানুষকে পৃথিবীতে নিয়ে এসছেন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। তো সেই মানুষটাকে আপনি, সে তো আপনার আদ্যপান্ত জেনে আসেনি, হ্যাঁ, তাকে আপনি নিয়ে আসার প্রসিডিউর মেনটেন করেছেন বলেই সে দুনিয়াতে এসছে। তার লাইফের রেসপন্সিবিলিটি কিন্তু আপনার, এবং আপনি কতটা ভালো থাকলেন, কতটা মন্দ থাকলেন, সেটা আসলে তার লাইফের ওপরে যেন কোনোভাবে ইফেক্ট না করে। সো ওই জায়গাটা থেকে বাবা মারা অনেক বড় স্যাক্রিফাইস করেন, অনেক বড় স্যাক্রিফাইস করেন। মূল কথা হচ্ছে যে স্যাক্রিফাইসেরও তো একটা এন্ডিং পয়েন্ট আছে, যে এর বেশি আর করা যায় না। তো যখন একটা মানুষ বুঝেই যায় যে একটা মানুষের সঙ্গে সারা জীবন থাকা মানে হচ্ছে সেটা সন্তানেরও ক্ষতি, কিংবা আমার তো ক্ষতি পরেই অবশ্যই আছে, তাহলে সেটা কত লেভেল পর্যন্ত স্যাক্রিফাইস হতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। আজকের এই জীবন গল্পের ডাইমেনশনটা হচ্ছে এই জায়গাটাতে, যে কারণেই আপনাকে আমি প্রশ্নটা করছিলাম। বলুন, তারপর কি হলো? তারপর আমার চিন্তা এটাই ছিল যে আমার মেয়ে, ও যখন বাইরে থেকে আসতো, পায়ের শব্দ যখন পেতো, সে দৌড়ে বুঝতে পারতো যে সে বাবা, খুব স্বাভাবিক, বাবা তো বাবা, সে অনেক দূর থেকে এটা বুঝতে পারতো, বলে যখন বুঝতে পারতো তখন সে দৌড়ে বাবা বলে চিল্লে বাইরে যেত। আর এই জিনিসটা আমার সবসময় ভিতরে কাজ করতো যে ও কাকে বাবা ডাকবে, এই জিনিসটা আমি মানতে পারতাম না। যখনই কোনো ডিসিশন নিতে চিন্তা করতাম তখনই ভাবতাম যে আমার মেয়েটা তো বাবা ছাড়া হবে, সে তো বাবা ডাকতে পারবে না। এইটা ফ্যামিলির সন্তানরা আসলে জানে যে এটা আসলে কতটা পেইনফুল। বাবা মায়ের মধ্যে সম্পর্ক যেটাই থাকুক না কেন, এটা তো আসলে তাদের জানার কথা না, কিন্তু বড় হয়ে ওঠার জায়গাটাতে আসলে বাবা এবং মা দুজনের খুবই প্রয়োজন একটা সন্তানের, এবং সেটা যারা বড় হয়েছে তারা আসলে ফিল করে যে এটা আসলে বাবার কোনো সাইডের কারণে যদি বাবা দূরে থাকে, কিংবা মার কোনো সাইডের জন্য যদি মা দূরে থাকে, সেটা সেই জায়গা থেকে তাদের প্রবলেম। কিন্তু কাঠামোগত দিক থেকে তো একজন বাবাকে প্রয়োজন হয় নিজের জীবনে, মাকে প্রয়োজন হয়। ছোটোবেলাটা বলি, বড়োবেলাটা বলি, যেটাই বলি না কেন, সেই জায়গায় যে মিসিং, প্রতিনিয়ত যে মিসিং। কোনো সন্তানের হয়তো বাবার প্রতি ভয়ঙ্কর ক্ষোভ থাকতে পারে, কোনো সন্তানের হয়তো মায়ের প্রতি ভয়ঙ্কর রকমের ক্ষোভ থাকতে পারে, কিন্তু ওই জায়গাটা তো ব্ল্যাঙ্ক। ওই ব্ল্যাঙ্ক জায়গাটা যে কত কষ্টকর, এটা যে বড় হয়েছে সেই হয়তো বা জানে। জি, আপনিও চিন্তা করছিলেন। হ্যাঁ, তারপর সে আবার তখন তো প্রায় 4 বছর, মেয়ে 3.5 বছর না, 4 বছর হয়নি তখন, 3.5 বছর এরকম হবে। তো আমি ওকে একটা স্কুলে ভর্তি করলাম। এর মধ্যে ওই যে মেয়েটার কথা বললাম, মেয়েটার বাড়ি ছিল বরিশাল, সে নাকি ওখানেও গেছে। তার মানে যে যখন পালাইয়া যাইতো, এটা আপনি কিভাবে ফাইন্ড আউট করলেন? সেই বলতো। আচ্ছা, পরবর্তীতে যখন সম্পর্কটা ইজি হতো, শুনলাম যে ওর সাথে এরকম রিলেশন ছিল, সে প্রায় ওখানে গেছে। তার মানে যখন সে পালায় যাইতো, সম্ভবত ও বাইরে যেয়ে ওরকম থাকতো আর কি। তো ওর সাথে হোটেলে ছিল একটা টাওয়াল ছিল, ওইটা সে নিয়ে আসছিল ওই মেয়ের, মানে হোটেল থেকে টাওয়াল নিয়ে, হোটেলের না, ওই মেয়ের ছিল ওইটা।
ওকে, সম্ভবত ভুলবশত নিয়ে আসছে না কিভাবে নিয়ে আসছে আমি জানি না। তো একদিন যখন এটা নিয়ে প্রসঙ্গে কথা হচ্ছিল তখন সে বললো যে এটা ওই মেয়ের। তো তোমার কাছে আসলো কি করে? তখন বললো যে এরকম সে হোটেলে ছিল ওর সাথে। তারপরে আপনি মার্সি করতেন শুধুমাত্র এই বাচ্চাদের কথা শুনেই মার্সি করতেন নাকি আমি কি করব এখন, মানে ফ্যামিলিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না? ফ্যামিলিতে সুযোগ ছিল না তা না, হয়তো আমি বললে হয়তো যাইতে পারতাম, কিন্তু আমি কি বলবো, মানুষকে বলবো কি, মানুষ কি বলবে, আমার বাচ্চাটা এরকম হবে, তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, তা কি করবো আমি এখন কিছু করতে পারতেছি না, আমি ডিসিশন নিব কিভাবে? এবং একটা মেয়ের সবচেয়ে বড় যে মানে ব্যাকআপটা থাকা উচিত আমি মনে করি, যারা বাবা আছেন বা মা আছেন, আমি বলি এই কথাটা আপনাদেরকে বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই। ছেলেদের ক্ষেত্রে আমাদের সমাজে সবসময় আমরা যেটা দেখি যে ছেলে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। একটা মেয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে মেয়েটা পড়াশোনা করবে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। বাট আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কোনো মেয়েকেই লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর আগ পর্যন্ত তার বিয়ে দেওয়া উচিত না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি বলছি না যেটা আপনাকে মানতে হবে। আমি যত গল্প শুনেছি জীবন গল্পে, আমার কাছে মনে হয়েছে এই একটা জায়গায় যদি একটা মেয়ের মানে সাপোর্ট থাকতো, যে সে অর্থনৈতিকভাবে স্বাধীন, অর্থনৈতিকভাবে সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, তাহলে অনেকখানি সাপোর্ট, তার যৌক্তিক সাপোর্ট যেটা আমি বলি, অনেকখানি যৌক্তিক ডিসিশন নেওয়ার সুযোগ তার হয়। আনফর্চুনেটলি আমাদের সমাজের অধিকাংশ মেয়েরা এই একটা জায়গার কারণে সিদ্ধান্ত নিতে পারে না। কারণ সে তো সন্তান মানুষ করবে কিভাবে? সে যে ফ্যামিলিতে ফিরে যাবে, কারোর ওপর তো বোঝা হবে না। আছে লেখাপড়া, বিয়ের সঙ্গে সঙ্গে লেখাপড়াও তো বন্ধ হয়ে গেছে। এবং এটা যে কত ভয়ঙ্করতম স্যাক্রিফাইস, কত ভয়ঙ্করতম যুদ্ধ প্রত্যেকটা মোমেন্টে সংসারের মধ্যে। যে মানুষটাকে আমি পছন্দ করি না, থাকতেই পারে, এমন হতে পারে ওনার হাজব্যান্ডের জায়গা থেকে ওনার প্রতি 100টা কমপ্লেন আছে, বাট প্রবলেম যে দুজনের জায়গা থেকেই ছিল, এটা তো সত্য। দেখেন, একটা মানুষকে আপনি পছন্দ করেন না, তারপরও ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস ওই মানুষের সঙ্গে থাকতে হচ্ছে, আপনাকে থাকতে বাধ্য করা হচ্ছে বিকজ অফ দিস অ্যান্ড দিস ইজ নট লাইফ, ডেফিনেটলি দিস ইজ নট লাইফ। তারপর কি হলো? তারপর যখন ওই মেয়ের সাথে সম্পর্কটা অনেক ডিপলি চলে গেছে, তখন এটা নিয়ে আমার ফ্যামিলিতে মানে ওর সাথে আমার অনেক ঝগড়া হচ্ছিল তখন, মানে খুবই খারাপ অবস্থা চলে আসছে তখন, যে আর তো সহ্য করা যাচ্ছে না, তুমি এরকম করতেছো, এটা আমি আর নিতে পারতেছি না। তখন সে আবার আমাকে ব্যস্ত রাখার জন্য, আর সে আবার আগের অবলম্বন, মানে আবার আমি কনসেপ্ট করলাম, আমার ছেলে আসলো পেটে, আমি বুঝতে পারিনি আসলে। মানে আপনি যখন একটা সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে ধরে রাখার জন্য, তখন সে আবার সে আমাকে পরে বলতো যে আসলে তোমাকে ব্যস্ত রাখতে চাইছি যাতে আমার দিকে নজর দিতে না পারো, এরকম বলতো। তো যাই হোক, ছেলে কনসেপ্ট করার সাথে সাথে আবার সে তারও একটা ভালো জব হলো তখন, একদম সেই মাসেই তার একটা ভালো জব হয়েছে, একটা ফরেন ব্যাংকে জব করতো তখন, অফিস থেকে গাড়ি টাড়ি সব কিছু দেওয়া হয়েছে, তার এক্সপিরিয়েন্সের উপর তার জবটা হয়ে গেছে। তো ওখানে ভালো চলতেছিল, খুবই ভালো ছিল তখন 2 বছর, কিন্তু ওই মেয়েটার সাথে কন্টিনিউ ছিল তার। আমি হয়তো কখনো জানতাম না, বুঝতে পারিনি, কিন্তু আমি তখন তো ব্যস্ত, আপনি তো সন্দেহ করতেন, তীব্র সন্দেহ করতেন। সন্দেহ তার ভিতরে ছিল, কিন্তু যখন একটা পর্যায়ে সে মোটামুটি জব করতেছে, সবকিছু করতেছে, তখন আমার এত সন্দেহ ছিল না তার প্রতি। মানে আমি তাকে বিলিভ করতাম এইভাবে যে না, সে ভুল করছে, ক্ষমা চাইছে, বাস সে ঠিক হয়ে গেছে, এরকম করে করে আমার সবগুলোই ভুল হয়েছে তার। তো তখন আমার 2টা বাচ্চা, আমি 2টা বাচ্চা নিয়ে ব্যস্ত। তখন সে আবার অফিস থেকে ভালো সাপোর্ট ভালো হচ্ছিল, সব কিছু ভালো। তখন সে গাড়ি কিনলো একটা অফিসে, গাড়ি কিনে গাড়ি ভাড়া দিল, যে ওর অফিসের গাড়ি দিয়ে আমরা চলাফেরা করি, আর ছুটির দিন আমাদের গাড়ি আমাদের থাকে, আর এমনিতে ভাড়া দিয়ে রাখছে। অর্থনৈতিক অবস্থা তো ভালোই ছিল, আমার কোনো টেনশন হচ্ছিল না। মেয়ে স্কুলে ভর্তি হলো তখন, ছোট প্লেতে ভর্তি হয়েছে কেবল, আর ছেলেটা তো মাত্র হাঁটেও না তখন, ছোট। এর মধ্যে একদিন হঠাৎ করে সে কী প্রিপারেশন নিচ্ছে আমি জানি না, বাসা চেঞ্জ করতে বললো। বাসা চেঞ্জ করে পাশেই একটা বাসা নিলাম, তখন আমি রামপুরাতে ছিলাম, পাশে একটা বাসা নিলাম। তো বাসা নেওয়ার পর তার ভাই ছিল ঢাকায় তখন, বড় ভাই, মানে আমার ভাসুর ঢাকায় ছিল। উনি দেখলাম হঠাৎ করে আমাকে মানে মাসের বাজার একসাথে করতেছে, সব বাজার টাজার করে নিয়ে আসছে। তো আমি বলতেছি এত বাজার একসাথে কেন? তো আমার হাজবেন্ড বলতেছে আমি কয়দিনের জন্য অফিসে বাইরে যাব, বাজার টাজার করতে পারবো না, তাই তোমার সব বাজার একসাথে করে দিয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো সে কি করলো, তার যে বস অফিসের, তো সে ব্যাংকে তাকে চেক দিল ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য। সম্ভবত এটা 14 লাখ টাকা হবে, মেবি না 9 লাখ টাকা, আমি ঠিক জানি না, অ্যাকচুয়াল টাকা কত জানি না, কিন্তু অফিস থেকে বলা হয়েছে 14 লাখ, আর ও বলছে 9 লাখ টাকা। ওকে চেক দিছে, সে গাড়িতে করে গেছে ব্যাংকে, যাওয়ার পর সে টাকা উঠায়, সে ওই ব্যাংকের ওই দরজাতে না বেরোয়, অন্য গেট দিয়ে বেরোয়, সে অন্য জায়গায় চলে গেছে। এটা আমি আর বুঝতে পারিনি যে সে এই ধরনের কাজ করতে সে যাচ্ছে, আর তার ভাই তাকে হেল্প করতেছে, বড় ভাই। যে পরে ও রাতে বাসায় আসে না, হঠাৎ করে আমি তাকে ফোন দিই, ফোন বন্ধ, যে তুমি কই, আমি কীভাবে খুঁজবো? তার অফিসে তো খুঁজবার কোনো ব্যবস্থা আমার কাছে নেই, ফোন নাম্বারটা আমার এরকম ছিল না। অফিসে একদিন গেছি আমি, বাট আমি ফোন নাম্বার আমার কাছে নেই। তো তার ভাই বলে না, পরের দিন
ওকে অফিস থেকে আমাদের বাসায় খুঁজতে আসছে, ওই বাসায়, আগের যে বাসায় ছিলাম সেই বাসায়। ভালো চলতেছে, সবাই জানে আমি গাড়িতে করে বাড়িতে যাই, খুব ভালো আছি, কিন্তু আমাকে দেখলে কেউ বিশ্বাস করতে চায় না যে আমি অনেক ভালো আছি, কারণ আমি তখন অনেক অন্যরকম হয়ে গেছিলাম, মানে খুব একদম শুকায় অনেক চিকন হয়ে গেছিলাম। মানে আমাকে দেখলে অনেকে বলতো যে তোমাকে দেখলে তো মনে হয় না হ্যাপি, মানে যারা আমাকে খুব পছন্দ করতো আর কি, তারা বলতো যে তুমি তো, তোমার দেখলে তো মনে হয় না তুমি অনেক হ্যাপি। পরে আমি আবার প্রতিবাদ করতাম এইভাবে যে মানুষের গায়ে মাংস থাকলে কি হ্যাপি হয়। যাই হোক, চলতেছিল ভালো। তো টাকা সে তো মেরে চলে গেল, ওইখান থেকে মামলাও হয়েছে অফিস থেকে। তো অফিস থেকে লোক এসে তার বাসায় খুঁজে পায়নি, কারণ বাসা তো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, বাসা যে বাসা অ্যাড্রেস দেওয়া ছিল ওগুলো ছেড়ে দেওয়া হয়েছে বাসা। তার এরকম প্ল্যান ছিল বলেই বাসাটা ছাড়া হয়েছে সম্ভবত। অফিসে আমাদের যে গাড়িটা ছিল ওইটা ওই অফিসে ভাড়া দেওয়া ছিল। এই টাকাটা চুরি করার কি কোনো প্রয়োজন ছিল? মানে আপনার বাড়িতে তো এখন সবকিছুই ছিল। হ্যাঁ, এখন ওই যে সে গাড়ি কিনছে, গাড়িটার যে লোন ছিল সে ওটা হাঁপায় উঠতেছিল। আমি গাড়িটা কেনার জন্য কি আপনি কোনো চাপ দিয়েছিলেন? না, আমি তাকে বারবার বলছি গাড়ি কেনা না, সে এটা এখনো স্বীকার করে যে আমি তাকে এগুলা নিষেধ করছিলাম, আর এগুলা না করলে সে ভালো থাকতো, হয়তো এরকম হইতো না। তো সে আমাকে গাড়িটা যখন ভাড়া দিছে তখন গাড়িটার লোন প্রচুর হয়ে গেছে, কিন্তু তার সেরকম গাড়ি কেনার মতো পজিশন এখনো হয় নাই। সে কেন এত বড় রিস্ক নিতে গেল? লোন নিয়ে কেন গাড়ি কিনতে হবে এত? আমি বারবার এই কথাটা বলতাম যে লোন নিয়ে কেউ গাড়ি কিনে না, গাড়ি কিনলে অনেক পরে, যখন বাড়ি হবে সব কিছু হবে দেন তুমি গাড়ি কিনবা, গাড়ি তো আমাদের এখন প্রয়োজন নেই। তো সে কথাটা শুনে নেয়, সে যা বলতো তাই করতো তার মতো করে, সে কারোর বুদ্ধি নিত না। তো গাড়ি কেনার পর তখন সে লোন টোন মানে একটু বেশি হয়ে গেছে, আর আমি জানতাম না সে কোত্থেকে লোন নিত, কী করতো না করতো, এগুলো সব আমার বুঝতে হতো না। এবং সে এমনও হয়েছে আমার নামে একটা লোন নিচ্ছে সে। তো সে যখন এখান থেকে চলে আসলো, অফিস তাকে আর খুঁজে পেল না, ওই পেপারে বিজ্ঞাপন দিল তার সম্পর্কে। হ্যাঁ, তার ছবি দিয়ে পেপারে দিল যে টাকা চুরি করেছে ধরিয়ে দিন। হ্যাঁ, এখন তারা ধরিয়ে দিন এরকম বিজ্ঞাপনের আগে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে, নাকি আপনি জানলেন কবে সে কোথায় পালিয়ে আছে? আপনার সঙ্গে যোগাযোগটা করলো কবে? আমি তো, আমার সাথে যোগাযোগ হয়েছে অনেক পরে, তাই 15 দিন হবে। আচ্ছা, তার মাঝখানে কি পত্রিকায় বিজ্ঞাপন চলে গেছে নাকি তারও পরে? না, বিজ্ঞাপন সাথে সাথে চলে গেছে, 2 দিন পরে। হ্যাঁ, যখন বিজ্ঞাপন চলে আসছে তখনই আমার কানে আসছে যে সেই ঘটনা ঘটাইছে। ওকে, তখন আমি বুঝতে পারছি সে এরকম কিছু করে তারপরে গেছে। সেটা তার বাড়ি থেকে ফোন দিয়ে তখন ওর বড় ভাই বলছে। আপনি নিজের চোখে দেখেছেন তাকে ধরিয়ে দিন? আমার কাছে আছে, এটা এখনো আছে, পেপার কাটিং আমার কাছে এখনো আছে। আমরা যেহেতু এটা ইনভেস্টিগেটিভ শো না, সুতরাং আমরা চাই না কোনো মানুষের পরিচয় এখানে রিভিল হোক, কারণ আমাদের আসলে কে কি ভুল করেছে সেটা আইডেন্টিফাই করার কোনো উদ্দেশ্য না। আমরা মূলত চাই যে এই গল্পটা থেকে আমাদের যারা শুনছেন শ্রোতা বা যারা দেখছেন তারা আসলে কি পজিটিভ মেসেজটা নেবেন। বিকজ হু ইজ ভিকটিম অর হু ইজ গিলটি, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন হচ্ছে যে আলটিমেটলি স্টোরির মেসেজটা কি। বলেন। তারপর চাকরিতে চলে গেল, এখন তার চাকরি নেই। সে ওই 9 লাখ না 10 লাখ টাকা নিচ্ছে, সেই টাকা নিয়ে সে বাইরে আসছে। এখন টাকা দিয়ে কি করতেছে আমি জানি না, আমি তার কখন টাকা দেখিও নাই। তো যখন ফ্যামিলিতে তো জানাজানি হয়ে গেল, এরপর তার গোপন করার কিছু নেই। এখন তার গোপন রাখার কিছু নেই। এর মাঝখানেও আরো মেইলে কিছু ঘটনা ঘটছে না, কিন্তু এখানে একটা কথা আছে, যে লোকটার নামে অলরেডি এরকম একটা মামলা হয়েছে, যে লোকটার নামে পত্রিকায় ছবি চলে এসছে, একে ধরিয়ে দিন চোর, এবং এটা মোটামুটি আপনার পরিবারের সবাই জেনে গেছে, তখন তো আপনি চাইলে ইস্তফা দিতে পারতেন যে লোকটার সঙ্গে আমি সংসার করবো না। তখন আপনি কেন সাপোর্ট করলেন? আমি তো সাপোর্ট করিনি, আমি তো করতে চাইও না সাপোর্ট তাকে। আমি তাকে বলছি তুমি কেন বারবার করতেছো, তুমি মাপ চাও, অফিসে যাও, টাকাগুলো ফেরত দাও, মাপ চাও। বলছে ঠিক আছে আমি অফিসে যাব, আমি টাকাগুলো ফেরত দিব, মাপ চাইবো। ওনার বসটা খুবই ভালো ছিল, মানে খুবই কাইন্ড ছিল সবার প্রতি, মানে ওর প্রতি, আমাদের প্রতি, ফ্যামিলির প্রতি। তো সে বলছে আমাকে, কথা দিচ্ছে যে সে না, আমি টাকা ফেরত দিয়ে মাপ চাইবো, চাকরিটা ফেরত নেবো, কারণ এত ভালো চাকরি সে আর পাবে না। আমি বারবার বলতেছি তুমি এত ভালো চাকরি পাবা না, তুমি যে মাপ চাও, টাকাগুলো ফেরত দিয়ে দেখবো তোমার আর কিছুই বলবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমি যাবো, তুমি বাসা নিয়ে চলে আসো এখানে। আর আমার যে বিজ্ঞাপনের ব্যাপারটা, ওইটা এখনো পর্যন্ত আমাদের বাড়িতে যায়নি। আচ্ছা, হ্যাঁ, আমি কারোর সাথে বলিও নাই, বলতে চাই না এই জন্য যে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে যাবে, অনেক বড়। কিন্তু আমি চাই না এই জন্য যে এটা, ওই যে বললাম প্রেস্টিজ লাগবে, গ্রামে সবাই বলা বলি করবে, আমার ছেলে মেয়ে হয়ে গেছে, এখন আমাকে আলাদা থাকতে হলে আমাকে সেরকম একটা জায়গা, শক্ত জায়গা লাগবে, তাছাড়া তো হচ্ছে না। আর আমি গ্রামে হয়তো গেলে হয়তো আমার ফ্যামিলিতে আমি বার্ডেন হব, কিন্তু আসলে ফিউচারে কি হবে আমি জানি না। 2টা বাচ্চা সহ একটা মেয়েকে পালা অনেক টাফ, ইটস নট ইজি জব। তো আমি আর বললাম না কারোর সাথে, তো বাসা নিয়ে গেলাম মিরপুরে। বাসা নিয়ে যাওয়ার পরে সে টাকা দিয়ে কি করলো, সে টাকা দিয়ে ওই শেয়ার মার্কেটে সে ইনভেস্ট করলো। টাকা রিটার্ন দিল না, দিচ্ছে না। তো তখন আবার আমার ছেলেটা প্রায় অসুস্থ থাকতো, তো সে টাকা নষ্ট করে দিচ্ছে, আমি দেখতেছি। তখন আমি বললাম তুমি টাকাগুলো ফেরত দাও, ফেরত দিয়ে তুমি জব টব খুঁজো। বলে যে না, তখন শেয়ার মার্কেটও খুব ভালো ছিল, সে ধুমসে বিজনেস করতেছে এবং দরাও খাচ্ছে টাকা দিয়ে। তো আমি একদিন হঠাৎ করে বললাম যে ছেলেটা তো এরকম অসুস্থ থাকে, তুমি এক কাজ করো, অন্তত 50,000 টাকা তুমি কোথাও রাখো, যাতে অ্যাক্সিডেন্টলি কাজে লাগতে পারে। কারণ আমার কাছে কোনো টাকা নেই যে আমি কিভাবে আমার বাচ্চার চিকিৎসা করবো, সে আবার কখন হারাই যাবে তার তো কোনো ঠিক নেই। এই চিন্তা করে আমি তাকে এটা বলছি। সে আমাকে উত্তর দিল, আমার টাকা তোমার অ্যাকাউন্টে কেন রাখবো? আমি তো বেশি চাইনি, আমি 50,000 টাকা চাইছি, শুধু বলছি এটা ছেলের জন্য। এটা উত্তর দিলে আমি আমার অ্যান্সার পেয়ে গেছি, আমি আর কিছু বলিনি। দেন সে হঠাৎ করে আবার
তারপর আমি বলছি এবার আমি আইনি ব্যবস্থা নিব, আমি আর বসে থাকবো না। ওর ভাইকে ডাকালো আমার মা, আমি বলছি আপনি বলবেন যে আমার মেয়ে কোথায় চলে গেছে, খবর নেই, তোমাদের ছেলে মেয়ে তোমরা নিয়ে যাও। তো ওর ভাই তখন ঢাকায় ছিল, বড় ভাই। তো বাসায় নিয়ে এসেছে ফোন দিয়ে, আমি পাশের ফ্ল্যাটে ছিলাম। আমি বলছি যে বলবেন যে আমি নাই, আর ওদেরকে নিয়ে যেতে বলবেন, দেখি কি করে ওরা কি বলে। ওরা যেহেতু কোনো স্টেপ নিতেছে না, তাহলে আমাকে নিতে হবে এখন। তো আমার মা বললো যে নিয়ে যাও, তোমাদের ভাস্তা ভাস্তা তোমরা নিয়ে যাও, আমার মেয়ের ব্যবস্থা আমি করব। পরে ও উত্তর দিল কি যে আমি কোথায় নিয়ে যাবো, আপনি নিয়ে যান। আমার ভাসুর আমার মাকে বললো যে আমি কোথায় নিয়ে যাবো, ওদের সাথে। ভাসুরের জায়গা থেকে হয়তো ঠিকই আছে কথাটা, বাট এটা খুব কষ্টকর না দুইটা বাচ্চার জন্য? ওরা কি বুঝতে পারতেছিল আপনাদের মধ্যে এই ঝামেলাগুলো হচ্ছে? তখন তো মেয়ে ছোট, বললাম না 4.5 বছর হবে বাচ্চাটা। ছেলেটা তো তখন কোলে বোধহয়। হ্যাঁ ছোট 2 বছর, মানে তখন সে হাঁটা শিখে নেই তখনও এরকম। তো সে এরকম বলছে, বলার পরে ওনার কোনো স্টেপ নিবে না। ওদের সাথে ঠিকই যোগাযোগ করতো, ওর ফ্যামিলির সাথে ও ঠিকই যোগাযোগ করতো, হয়তো বা অন্য নাম্বার থেকে বা দূর কোথাও থেকে যোগাযোগ করতো, কিন্তু আমার সাথে যোগাযোগ করতো, বাসায় যোগাযোগ করতো না। তো আমি এরকম বলার পরে সে আসবে না, সে কোথায় আছে তার তো কোনো খুঁজে পাচ্ছি না। সে একবার পরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বললো যে আমি খুলনায় আছি, অমুক হোটেলে আছি। তো আমার পাশের ফ্ল্যাটে যে ভাইয়া ছিল, ওনার ফ্যামিলি ছিল, উনি আমাকে বললো যে আপনি আমাকে ফোন নাম্বারটা দেন আর হোটেলের অ্যাড্রেসটা বলে, যেটা বলছে আমাকে বলেন, আমি খুঁজে দেখি ওখানে আসছি কিনা। তো উনি দেখলো যে ওখানে নাই, সে মিথ্যা কথা বলছে। তো আমি ওখানেই আসি। এর মধ্যে আমি প্ল্যান করছি আমি বাসা ছেড়ে দেবো, আমি ওর কাছে আর থাকবো না, না থেকে আমি আলাদা বাসা নিয়ে আলাদা থাকবো। তো এর মধ্যে সে বাসায় যোগাযোগ করছে, করার পর বাসায় আসছে। আসার পরে আমি তাকে, বাসায় আসার পর তো ঝগড়া হবে, এটাই তো স্বাভাবিক, যে তুমি কই গেছো, কেন এরকম করলো, আবার কেন এরকম করতেছো। তো বলতেছে আমি আসলে জানি না আমি কি জন্য যাই, কোথায় ছিলাম, একবার বলে কুমিল্লা ছিলাম, একবার বলে খুলনায় ছিলাম, এরকম বলতো। তো আসার পর যখন এরকম করতেছে, তখন আমি বলছি তুমি, আমাকে মাপ চাইতেছে আমার কাছে, আবার কান্নাকাটি করতেছে, মাপ চাইতেছে, তুমি আমাকে লাস্ট পর একটা সুযোগ দাও, আমি আর এরকম করবো না। তো আমি বলছি তুমি এক কাজ করো, তুমি তওবা করো, তুমি তো ঠিক হবে না, তুমি যদি টোটালি 3 মাস যদি কন্টিনিউ ভালো থাকো, তাইলে আমি ভাববো যে তুমি সত্যি সত্যি ভালো হয়েছো, নাহলে আমি আর বিলিভ করতে পারবো না যে তুমি ভালো হয়েছো। পরে আমি পাশে একটা মসজিদ ছিল, মসজিদে হুজুরের সাথে কথা বলে আমি বলছি যে ওনাকে তোবা করাইতে হবে, উনি আর কখনো এরকম করবে না, এরকম বলছে। ও রাজি হয়েছে, ঠিক আছে আমি তবা করবো আর করবো। তো হুজুর বললো যে এখানে তো আসলে মসজিদে এসে তো করা যাবে না, আপনার আমি বাসায় আসবো আপনার। তো সেদিন রাত্রে রান্নাবান্না করছি, হুজুর আসবে বাসায়, রান্না করলাম, খাইছে, খাওয়া দাওয়ার পরে হুজুর খাওয়া দাওয়া করছে? হ্যাঁ বাসায় আমরাই হুজুরের সামনে তওবা করার কি আছে? আমি তো জানি এরকম কোনো বিধিবিধান নাই। আমি তো আপনি যেটা করছেন সেটাই। আমি তো জাস্ট ওকে বোঝানোর জন্য সে ভালো হবে, আমার নিজেকে তওবা জিনিসটা নিজে নিজেই করতে হয়, এটা আসলে হুজুরের সাথে সম্পর্কিত। আমার আসলে অতটা তখন আমি এত কিছু বুঝিও না, সমস্যা নেই। হ্যাঁ অনেকেই করেন এরকম, ভুল প্র্যাকটিস করেন। তো ওটা নিজে নিজে তো সে তওবা করলে তো আমি বুঝবো না যে সে করতেছে, সে তো সে টোটালি তো সে বারবারই তো আমাকে বলতেছে যে আমি আর করবো না, আমি ভালো হয়ে গেছি। তো সেটা এটা আমার ইয়ের জন্য, মানে স্যাটিসফ্যাকশনের জন্য, হ্যাঁ স্যাটিসফ্যাকশনের জন্য আমি তাকে বলছি আর কি এটা করা। তো হুজুর এসে ওকে তওবা করাইলো, ঠিক সে তওবা করলো যে আমি আর এরকম করবো না, যা করছি আর করবো না। দেন সে আবার সেম 3 মাস পর আবার হলো। না এখানে একটা কথা বলে রাখি, অনেকে, আমি আসলে ধর্মীয়ভাবে অতটা বেশি জানি না, কারণ তওবাটা আসলে নিজের জায়গাটা থেকে নিজে করতে হয়, আল্লাহর কাছে বলতে হয়, মিনতি করতে হয়। কিন্তু অনেকে তওবা পড়ান বলে একটা ব্যাপার আছে, যে তওবা পড়াও। আমি ঠিক জানি না তওবা পড়াও এটা রাইট প্র্যাকটিস না রং প্র্যাকটিস, আমার জানা নেই, আমি যে কারণেই বললাম আর কি। ওকে যাই হোক, হ্যাঁ ওকে তওবা করাইতে হবে, আমার এটা হচ্ছে আমার থিম, যে সে যাতে করে যে কোনো ভাবেই হোক ওর ভিতরে সে এটা ভিতরে কাজ করে। তো সে আর আবার চলে গেল, তখন আমি বাসা ছেড়ে দিলাম, যে আমি আর 3 মাসের আগে চলে গেল। হ্যাঁ আবার 3 মাসের আগে সে চলে গেল। তো তওবা করার পরে যখন সে এরকম করছে, তখন সে ভালো হবে না, বাসা ছেড়ে দিলাম, যে ঠিক আছে এবার আমি আর তার সাথে, তাকে বাসায় চেনাবো না, আমি কোথায় যাবো আমি তাকে কিছুই চেনাবো না। তো আমি বাসায় যে ফার্নিচার ছিল পিক আপ করে ট্রাকে করে সব আমার দেশের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে যেগুলো আমার ইম্পর্টেন্ট লাগবে সেগুলো নিয়ে, তখন আমার মেয়ে 1-এ ভর্তি হবে, এরকম প্রিপারেশন নিচ্ছে আর কি, যে স্কুলে দিতে হবে, সে কোচিং করবে। তো আমি তো আমার লাইফ দিয়ে বুঝতে পারতেছিলাম যে আমার লাইফটা কীরকম যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম না যে আমার মেয়ের লাইফটা এরকম কিছু ঘটুক, সে ভালোভাবে লেখাপড়া করবে, আমি এটাই চাইছি। তো দেন বাসা ছেড়ে দিলাম, বাসা ছেড়ে দিয়ে একটা টিন শেড বাসা নিচ্ছি আমার এলাকাতে আর কি, সে এখন যেখানে থাকে ওখানে নিলাম, আমার ছোটো ভাইকে সাথে নিয়ে, যে তুই একটু সাপোর্ট দিবি শুধু, যে বাসাটা নিব। বাসা নিলাম, তখন এর আগে আমিও কিছু টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিলাম, 20-25 হাজার টাকা প্রাইমারি শেয়ার তখন আমি কিনতাম শুধু, আর আমি ভালো পাইতাম, একটা দিলে একটাই পাইতাম, এরকম হতো। তো ওইটাকে থিম করে আমি বাসাটা ছাড়ছি, যে আমি এটা দিয়ে চলবো, কিন্তু আমাকে খরচ কমাইতে হবে। তখন আমি একটা বস্তিতে, নতুন বিল্ডিং হয়েছে টিন শেড, সে আগের টিন শেডের মতো আবার একটা বাসা নিলাম। ওখানে নেওয়ার পর আমার ছেলেটা তখন কথা শিখছে মোটামুটি ভালোই, এখন সে বাইরের পরিবেশ দেখলে তো সে ওদের সাথেই মিশবে, কি হবে না হবে, বস্তি এলাকাতে কীরকম হয় জানাই আসছে। তো আমি কী করলাম, আমার এই ছোটো ছেলেকে আমার মার কাছে পাঠিয়ে দিলাম, যে আপনি ওকে বাড়িতে রাখেন, আমি মেয়েকে কোচিং করাবো, আর আমি একটু বিজনেস সাইডে একটু টাইম দেবো।
টাইম দিয়ে দেন ওকে তো কোচিং করাইতে হবে মেয়েকে, তো কোচিং করে ওকে ভালো স্কুলে অ্যাডমিশন নিব আমি। তো বাসা ছেড়ে দিয়ে যখন চলে আসলাম তখন ও বুঝতে পারছে যে আমি বাসা ছেড়ে দিছি। তখন বাসা ছেড়ে দেওয়ারও 15 দিন পর দেন সে আবার যখন মেয়ে ভর্তি, এর মধ্যে আমি মেয়ে ভর্তি করলাম, তার কোনো স্টেপ ছিল না এখানে মেয়ে ভর্তি করার ব্যাপারে। আমি সব যুদ্ধ করে আমি তাকে ভর্তি করালাম, ভালো স্কুলে চান্স পাইছে, আমি ভর্তি করে দিছি। তো এর মধ্যে সে মাপ চেয়ে আসলো একবার, আইসা সে আবার বাইরে জব করে, তার অফিসের অ্যাড্রেস আমি জানি না, কিছুই জানি না। এরকম করতে করতে সে বাইরে থাকতে পছন্দ করতেছে, আমি দেখতেছি। তখন আমি ওরে বলতাম, ও বাসায় আসলেও বেডরুম শেয়ার করতো না, সে আলাদা রুমে ঘুমাইতো সবসময়। তখন আমি ওরে বলছি যে তুমি আলাদা থাকো, এটা আমি কিছু বলতাম না, জাস্ট আমি তার একটা ফোন দেখতাম যে সে রাতে কথা বলে, সেই জন্য আমার সাথে সে রাতে থাকতো না, যে রাতে আলাদা থাকতে তার সুবিধা হয়, কারণ আমি তো ফোনগুলো দেখি। তো একদিন ফোন নাম্বার একটা পাইছি, একটা ছেলের নাম্বার দিয়ে সেভ করে রাখছে। তো ওই নাম্বারটা আমি জাস্ট ফোন দিছি ওর মোবাইল থেকে, কথা বলিনি শোনার জন্য যেটাকে আসলে ছেলের নাম্বার না মেয়ের নাম্বার। তখন দেখলাম ওর পাশ থেকে মেয়ে, তার আমি লাইনটা কেটে দিছি। তো কেটে দেওয়ার পর আমি আর ওরা কিছু বলিনি, বলার পর সে চলে গেল বাসা থেকে, জবের উসিলা দিয়ে সে বাইরে, যে সপ্তাহে একবার আসে কিংবা 15 দিনে একবার আসে এরকম। তো যাওয়ার পর বাসা যখন নিয়ে নিছে, বাইরে ছিল, তখন আমি বাসায় একা। তখন আমি ওরে বললাম যে তোমার বাসায় অফিসের অ্যাড্রেস দাও আমাকে। অফিসের অ্যাড্রেস তুমি কী করবা, তোমার আসা লাগবে না, আমি আসবো এরকম। তো সে মাঝখানে আবার আদম ব্যবসা করতে গেছে, বারবার নিষেধ করার পরেও সে গেছে, যে ওখানে একটা লোকের সাথে ঝামেলা হয়েছে অনেক, যার কারণে সে বাসার বাইরে থাকতো বেশিরভাগ সময়। আর আমার পাশের ফ্ল্যাট থেকেও সে টাকা নিছিল। এখন আমাকে একদিন এসে বলতেছে বাসা ছেড়ে দাও। পরে বলছে বাসা কেন ছাড়বো, ওরা টাকা পাবে, তুমি ওদের টাকা দিবে না, এখন তুমি থাকবে না, আমি বাসা ছেড়ে গেলে তো ওরা আমাকে এখানে হ্যারাসমেন্ট করবে, ওরা প্রতিদিন তোমার কথা জিজ্ঞেস করে টাকা দেওয়া লাগবে, তাহলে আমি কিভাবে দিব টাকা, কিংবা আমি কি করবো, ওরা আমাকে আটকাবে না যাওয়ার সময় যে টাকা দিয়ে যান, তো আমি কিভাবে কি বলবো। পরে বলছে না কিছু হবে না, তুমি বাসা ছেড়ে দাও। বলছে না, তোমার সাথে আমি বাসা ছেড়ে আর কোথাও যাবো না, কারণ আমার মেয়ে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে স্কুলে, ক্লাস 3-তে তখন সে উঠছে কেবল। তো সেদিন আমি বাসা ছাড়বো না বলে সে আমাকে মারতে গেছে, আমার মা ছিল বাসায়, মারতে গেছে আমাকে, মারে নাই যদিও, কিন্তু মারতে গেছিল। তো সে বলছে ঠিক আছে, আমি আর কোনো খরচ টরচ দিব না তোমাকে, আমার সাথে যদি না যাও তাহলে আমি বাসায় খরচ দিব না। সে তার দুর্বল পয়েন্ট ছিল এটা আমার, যে আমি একা চলতে পারবো না, তার কাছে আমি যাবোই আবার। তো আমি আর যাইনি। অনেক দিন পর সে আমার মোবাইলে একটা ফোন আসছে, ফোন আসার পরে আমাকে অনেকবার ফোন দিয়েছে, আমি বাসায় ছিলাম না। তো ওই ফোনটা যখন আমি বাসায় আসছি আবার আসছে, আসলে একটা মহিলা কণ্ঠ আমাকে বলতেছে আপনার হাজব্যান্ড কোথায়। আচ্ছা আমার হাজব্যান্ড কোথায় ওটা আমি কীভাবে বলবো, আপনার কী দরকার, আপনি কে। পরে বলতেছে আপনার হাজব্যান্ড আমার জিনিসপত্র নিয়ে সব পালাইছে, আমার না সরি আমার বান্ধবীর, এরকম হয়েছে, ওনাকে দরকার। পরে আমি বলছি আপনার বান্ধবীর সাথে কী রিলেশন, যে সে আপনার বেডরুম থেকে যে আপনার জিনিসপত্র নিয়ে আপনার টাকা পয়সা নিয়ে সে চলে গেছে, ওটার তো অবশ্যই রিজন আছে। আমার বেডরুমে কেউ আসতে হলে তো আমার সেরকম রিলেশন থাকা লাগবে, তাছাড়া তো একটা ছেলে মানুষ আপনার বেডরুমে যেতে পারবে না। পরে বলতেছে না ওর সাথে ভালো সম্পর্ক ছিল, সে এরকম টাকা পয়সা নিয়ে হঠাৎ করে এসে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমি যখন এটাকে আর বেশি প্রশ্রয় দিচ্ছি না, যে আপনি রিয়েল কথা বলেন তাহলে আমি বলতে পারবো, আর আমার সাথে ওর সাথে যোগাযোগ নেই, অ্যাকচুয়ালি এর সাথে আমার যোগাযোগ ছিল না, টোটালি যোগাযোগ ছিল না। তারপর সে আমাকে বলতেছে, মহিলাটা আমাকে বলতেছে যে ওনার বাসার অ্যাড্রেস দেন, বাড়ির অ্যাড্রেস দেন। বলছে বাড়ির অ্যাড্রেস আমি দেবো কেন, আপনার সাথে রিলেশনকে আগে আমাকে বলেন, দেন আমি আপনাকে চিন্তা করবো যে দিব কিনা। পরে সে বলে না এক পর্যায়ে বাধ্য হয়েছে বলতে যে আমার সাথে এরকম আমার বান্ধবীর সাথে ওনার বিয়ে হয়েছে। হোয়াট? হ্যাঁ বলতেছে আমার বান্ধবীর সাথে ওনার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে উনি এরকম জিনিসপত্র নিয়ে পালাই গেছে ওনার রুমের থেকে। ওকে, উনি জব করতো, বলতেছে আমার বান্ধবী জব করে অফিসে গেছে, ওর ঘরে জিনিসপত্র যা ছিল, অলংকার ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো নিয়ে চলে গেছে। তো আমি বলছি এটা তো আমার দেখার বিষয় না, বিয়ে তো আপনারা করছেন, এখন অ্যাড্রেস আপনারা খুঁজে বের করেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না। তখন আমি এটা স্বীকার আমি বিয়ে করছেন যে এটা কি প্রুফ আছে, আমাকে প্রুফ দেখাইতে হবে। আর প্রুফটা আমি এই জন্য চাইছি আমি সবাইকে যাতে দেখাইতে পারি যে সে আসলে কি পর্যায়ে যাইতে পারে। তখন সে অস্বীকার করবে তা না হলে, তো সে কাবিননামাটা নিয়ে আমার সাথে দেখা করতে আসছে। সত্যি সত্যি বিয়ে করেছে? সত্যি সত্যি বিয়ে করছে, সে আমাকে কাবিননামাটা নিয়ে ওই মহিলা আমার সাথে দেখা করতে আসছে। না কিন্তু এখানে কথা আছে, যেহেতু আপনার ঠিকানা তারা পেয়েছে, তার মানে তার আমার ঠিকানা পায়নি, আমার ফোন নাম্বার ঠিক আছে, কিন্তু ওরা কি জানতো যে ওনার আগে একটা বউ আছে, জেনে শুনেই বিয়ে করেছে? হ্যাঁ জানতো, কিন্তু সে নাকি বলছে, মহিলা আমাকে বললো, সে নাকি বলছে যে আমার বউর সাথে ডিভোর্স হয়ে গেছে আর বাচ্চারা ওখানে থাকে, আমি সব খরচ টরচ দিই। হ্যাঁ, আর আমাকে ও বলছে যে তাহলে ফ্যামিলি অ্যাড্রেস দাও, মহিলা বলছে, আর ও বলছে যে না বাসা থেকে আমার ত্যায্য করা হয়েছে, বাড়ি থেকে আমাকে ত্যায্য করা হয়েছে, এখন ওরা কোনো টাকা পয়সা, ওদের সাথে আমার কোনো রিলেশন নেই।
তো মহিলাটাও একটু বয়স হয়ে গেছিল মোটামুটি, যার জন্য মহিলা ওকে হয়তো কোনো রিজন ছাড়াই বিয়ে করছে। আপনারা যারা শুনছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে এগুলো বাড়তেই থাকবে, একের পর এক বাড়তে 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 দ্যাট গোস অ্যাকচুয়ালি ইনফিনিটি লেভেল। মানে আমি বলছি এই কারণেই যে আসলে হোয়ার ইউ শুড স্টপ ইউর সেলফ, কজ আপনি একটা মানুষের সাথে যদি মনে করেন যে না এর যে টেন্ডেন্সি, তাহলে একে দিয়ে আসলে ভবিষ্যতে করা সম্ভব না, ভবিষ্যতে আসলে টেনে নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে শুভস্য শীঘ্রম বলে একটা ব্যাপার আছে, যত দেরি করবেন তত বেশি লস। কিন্তু যে বললাম যে স্যাক্রিফাইসের লেভেলটাও যদি আপনি অনেক সময় এক্সিড করে ফেলেন, যে স্যাক্রিফাইস তো একটা লিমিট আছে, সেই লিমিটটা যদি আপনি এক্সিড করে ফেলেন তাহলে পুরো লাইফ লং কি আপনি স্যাক্রিফাইস করবেন? পুরো লাইফ লং আপনি কি এটা মেনে নেবেন? একটা কথা আছে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। তো সেই জায়গাটা থেকে একবার ভুল ভুল, দুইবার ভুল ভুল, এটা গুণীজনেরা বলেন, তিনবার ভুল কিন্তু ভুল না, তিনবারের ভুল হচ্ছে অপরাধ। উনি যে ইয়েটা বলেছে এখানে 12 বারের মতো বাসা থেকে পালিয়ে যাচ্ছে, আবার টাকা পয়সা চুরি, ব্যাংক, মানে আমি জানি না যে প্রতিষ্ঠানে কাজ করতো সেখান থেকে সে টাকা চুরি করেছে, সেটা পেপারে বিজ্ঞপ্তি আসছে, তারপরেও ওই লোকটার সঙ্গে থাকতে হবে, মানে দ্যাট ইজ কোয়াইট অ্যাবসার্ড। এবং ওই জায়গাটা থেকে কিন্তু আমার যেটা মনে হয় যে ভাঙনটা নিশ্চিত, কিন্তু ভাঙন যদি ভাঙতেই হয় তাহলে এত লেট কেন? প্রমাণ তো অনেক পাওয়াই গিয়েছে, তাহলে আগে কেন সিদ্ধান্ত না? এত লেট কেন হচ্ছে? হ্যাঁ, এখানে একটা বড় কজ হয়ে দেখা দিয়েছে সন্তানদের ভবিষ্যৎ কী হবে, তারা বাবা মা বলে একসাথে পাচ্ছে না, তাদের একটা ফিউচারের ব্যাপার আছে। কিন্তু এটাই যদি কজ হয় তাহলে আপনি কতক্ষণ পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারবেন, কতক্ষণ পর্যন্ত পারবেন? আসলে পারা যায় না। আজকের এই গল্পটা আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে দাঁড় করাবে। দেন ওই মহিলাটা যখন আমার সাথে যোগাযোগ করলো, আমি তাকে এরকম তো বললাম, কাগজপত্রগুলো সব নিলাম। তো সে আবার আমি তাকে বললাম যে আপনার যে জিনিসপত্র নিয়ে গেছে তার জন্য আপনাকে একটা আইনি ব্যবস্থা নিতে হবে, তা নাহলে আমি কীভাবে বুঝবো সে আপনার জিনিসপত্র নিয়ে গেছে। সেও আইনি একটা ব্যবস্থা নিল, একটা জিডি করলো থানায়, ওই জিডির কপি আমি নিচ্ছি ওর কাছ থেকে। তখন আপনার সঙ্গে কোনো যোগাযোগ নাই? না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। তারপর সে আমাকে কয়েকদিন পর আমাকে ফোন দিল একদিন হঠাৎ করে, রোজার ঈদের আগে, রোজার মধ্যে ঘটনা এগুলো, রোজার ঈদের আগে দিয়ে আমাকে ফোন দিয়ে আমাকে বলতে, এর মধ্যে কিন্তু সে আমাদের কোনো খরচ টরচ দিচ্ছে না, বলে গেলো যে বাসায় দিবে না আর দিচ্ছে না। তো আমাকে হঠাৎ করে বলতেছে যে বাচ্চাদের কিছু কিনে দিই, তুমি যদি কিছু মনে না করো। পরে আমি বলছি আমার বাচ্চাকে চুরির পয়সা খাবে? ওই চুরির পয়সা আমি আমার ছেলে মেয়ের পেটে ঢুকাবো না। আমি যদি সব করতে পারি আমি কাপড় চোপড় কিনে দিতে পারবো। তখন সে চুরি মানে ও আকাশ থেকে পড়ছে যে ওই মহিলা আমার সাথে যোগাযোগ করছে, ইভেন আমি সব কিছু জেনে গেছি। ওর ধারণা ছিল আমি কিছু জানবো না বা আমি জানতে পারি না। তো মহিলা তোর হন নিয়ে খুঁজতেছে, কারণ ওর তো ঠিকানা সব কিছু ভুল, নাম ঠিকানা ভুয়া, সব কিছু ভুয়া ছিল ওই কাবির নামায়। তো আর খুঁজে পাচ্ছে না। তো আমি ওর অ্যাড্রেস দিই নি ওকে, যে ওদের ব্যাপার ওরা বুঝুক, আমার এগুলোতে যাওয়ার কোনো দরকার নেই, আমি যেহেতু যাই নাই, বাস ওরা যা করে করুক। তো মহিলা বারবার আমাকে ফোন দিয়ে বলতো, কান্নাকাটি করতো, আমি এখন কি করবো, আমি জানি না আপনি কি করবেন, কারণ আপনি যখন জানছেন তার বিয়ে হয়েছে, তার ছেলে মেয়ে আছে, অবশ্যই আপনার খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি যেখানে ভুল করছেন এখানে আমি আপনাকে শুধরানোর মতো কোনো সুযোগ করতে পারবো না, আপনার টাপ্ট আপনি বুঝবেন। তো সে আমাকে বলতেছে যে এরকম, আমার সাথেও তো আমার হাজবেন্ড যোগাযোগ করে পারতেছে না, কারণ আমি তো আর ওকে বলে দিচ্ছি যে তোমার লেভেল ক্রস, আমি আর পারবো না। ইন দ্য মিনটাইম আপনি কি ফ্যামিলিতে জানাচ্ছিলেন যে এগুলো হচ্ছে? হ্যাঁ, এগুলো জানাচ্ছি। তখন মোটামুটি সবকিছু জানিয়েছেন? তখন জানাচ্ছি কি, তখন আমার বড় ভাই বাইরে থাকে, তখন আমি ভাইয়াকে কিছু বলিনি। তারপর ফ্যামিলি থেকে কি বলতেছিল? ফ্যামিলি থেকে তো কি করবে, এখন তো কিছু করার নাই, বলতেছে না কিছু এই জন্যই, কারণ ওদের ফ্যামিলি কোনো স্টেপ নিচ্ছে না, ওকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হয়েছে ওকে খুঁজেই পাওয়া যায় না, ও উদাও থাকে। আমরা একটা আইনি ব্যবস্থা নিব, তাদের খুঁজে পাওয়া যায় না, তার কোনো অ্যাড্রেস আমরা পাই না, হদিস পাই না, এখনো পর্যন্ত জানি না যাই হোক তারপর যে কোথায় থাকে। তো এরকম যাওয়ার পর আমি যখন বলছি তখন তো সে বুঝে গেছে যে আমি আর তার সাথে কন্টিনিউ করবো না। আমি বলছি যে তোমার লেভেল ছিল একটা বিয়ে করা। ইভেন সে লাস্ট যখন বাসা থেকে যায় তখন সে আমার সাথে দাঁড়া বলতেছিল যে আমিও এখনো কিছু করলে অনেক ভালো কিছু করতে পারি, সে এটা বুঝাইতে যাচ্ছে। তখন আমি বলছি যে হ্যাঁ, তুমি তো তোমাকে যাচাই করছো মার্কেটে, আমি তো আমাকে যাচাই করি নাই। তো ঠিক আছে, তুমি যদি ভালো কিছু পাও দেন করতে পারো, আমার থেকে কোনো তোমার বাধা নেই। এই একটা লেভেলে তো বাকি আছে, ওইটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তখন সে বাসা থেকে চলে গেল। আর আমি সবাইকে বললাম যে আমি যে আমাদের ভিতরে প্রবলেম চলতেছে এগুলো আমি বাইরের কাউরে বলি না, বাট আমার ফ্যামিলি জানে, বাট আদার জায়গায় আমি বলি নাই। বলছি যে ও বাইরে জব করে, ঢাকার বাইরে জব করে, বাইরে থাকে। ও দেখতাম যে আশেপাশে সবার সাথে যোগাযোগ করে, কথা বলে, সব কিছু বলে, কিন্তু আমি যে বলতেছি এখন আমি ফেক হয়ে যাচ্ছি। আমি তো বলতে চাই না আমার ভিতরের ব্যাপারটা যাতে বাইরে না জানে। তারপর সে আর আমার সাথে কন্টিনিউ করতে পারছে না বলে আমি তাকে জায়গা দিই, বলছি না তোমার সাথে আর কন্টিনিউ করা যায় না। তো সে আর আসে নাই, আমি আমার মতো চলতেছি, চেষ্টা করতেছি কিছু করার জন্য। ওই যে শেয়ারে আমার কিছু ইনভেস্ট করা ছিল তখন অল্প, সেগুলো দিয়ে আমি আবার নতুন করে শুরু করলাম। আপনার নামে মামলাটা হয় কি কারণে? আমার নামে মামলা হয়, আমি যখন ওর সাথে ছিলাম তখন সে ব্যাংক থেকে একটা প্রাইভেট পার্সোনাল লোন নেই,
খুব বেশি টাকা না, 1 লাখ টাকা একটা লোন নিচ্ছে। আচ্ছা, তখন সে টাকা দরকার, সে আমাকে দিয়ে লোনটা নেওয়া হয়েছে। আমি কিছুই করিনি। নমিনি করেছে বা না না না, আপনাকে মেন দিয়ে আমাকে তুলেছে? দিয়ে তুলেছে। সে কিভাবে কি করছে আমি কিছু জানি না, আমার বাসার বাইরেও যেতে হয়নি। টাকাটা দিতে পারেনি কারণ একটা মামলা হয়ে হ্যাঁ, গেছে। টাকাটা দেওয়া হয়নি। তো সে আমাকে তখন বলতো যে এই টাকাটাই শুধু তোমার অ্যাড্রেস দিয়ে সবকিছু মানে কারেক্ট দিয়ে করছে। টাকাটা কি আপনি শোধ করতে পেরেছেন? না, আমি টাকা শোধ করিনি। তো এরপর আপনাকে কি জেল খাটতে হয় বা এরকম কোনো? না না না, মানে থেকে আমাদের বাড়িতে পুলিশ গেছিল খোঁজ নেওয়ার জন্য আমার ব্যাংক থেকে, কিন্তু আমি 2বার হাজিরা দিয়ে মামলাটা করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা। তো এটার হয়তো আবার আসবে, এখন তো আমি আর যাচ্ছিও না, কিছু করতেছিও না। কি ভয়ঙ্কর, চিন্তা করে দেখেন। তো আমি তাকে এর মধ্যে মাঝখানে যখন সে যোগাযোগ করছে, মানে ইদানিং আর কি, ইদানিং বলতে বছর 2 আগে, তখন আমি মেয়েকে দিয়ে বলছিলাম যে তুমি যে আমাদের তো ঝামেলা ফালা রেখে গেছো, তুমি এরকম একটা ঝামেলা আম্মুর কাঁধে দিয়ে গেছো, তুমি এটার একটা ব্যবস্থা করো। পরে বলছে যে এগুলো আমি কিছু করিনি, এগুলো তোমার আম্মুই করছে। মিথ্যা কথা বলছে। তো আমি তো বাসার বাইরেও যাই না টাকা আনার জন্য, সে বাসা থেকেই সব সিস্টেম করে তারপর ব্যাংক থেকে টাকা উঠেছে। তো এগুলো বলার পর তো এখন আমি আর ওর সাথে কন্টিনিউ করলাম না। তো সে প্রায়ই ফোন দিয়ে আমাকে বলতো যে বাচ্চাদের ব্যাপারে, যে বাচ্চারা তোমাকে বড় হলে দোষারোপ করবে, তুমি কেন একা আসো বা কি আসবে, সেগুলো বলতো। আমি বলছি তোমার কাছ থেকে আমি কিছু শুনতে চাই না, আমার ছেলে মেয়ে আমারে কি বলবে সেটা আমি বড় হলে বুঝবো। কি করলেন আপনি এরপরে? তারপরে সে জব যখন করতেছিল তখন সেখানে আমি একটা নোটিশ পাঠালাম, উকিল নোটিশ পাঠালাম যে বাচ্চাদের খরচের জন্য, যেটাও 2-2.5 বছর পরে। তখন সে উকিলের কাছেও আসতেছে না, ঠিক মতো আসবে না, তার বউ অ্যাক্সিডেন্ট করছে, তখন সে আসতে পারবে না। তখন একটা বিয়ে করেছে নাকি ওই মহিলাই তাকে সে আবার কন্টিনিউ করছে? হ্যাঁ, কন্টিনিউ করছে, ভয় পেয়ে। ওই যে আমি তাকে জায়গা দিচ্ছি না, হয়তো আমি অ্যাড্রেস দিয়ে দিছি, আর আমি অ্যাড্রেস দিলে তো তাকে সে জেল খাটাবে, করবে, সে অনেক ঝামেলা ফেলাবে। আর তার তো কোনো পিছুটান নেই, পিছুটান আমার ছিল, আমি কিছু বলিনি। সেজন্য ওই মহিলার সঙ্গে সংসার হ্যাঁ, করছে। সে মহিলার সাথে সে কন্টিনিউ করতেছে। তো মহিলা ওখানে ছিল, তখন আমি যখন নোটিশ পাঠালাম তখন সে আমার উকিলের সাথে দেখা করলো। উকিল আমাকে বললো এই লোক তো আপনি কন্টিনিউ করতে পারবেন না, আমরা কখনোই বলি না সংসার ভেঙে যাক, কিন্তু আপনি পারবেন না, আমি শিওর। এই লোক কোথায় পাইছেন আপনি? মানে বলছে আমি তো পাইনি, এরকম হয়েছে বিয়ে। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে বাচ্চাদের খরচ দিবে সে ওই 7 মাস খরচ দিছে ওদের। খরচ দেওয়ার পর আর ওখান থেকে বলছে যে আমাকে ছাড়তে হইলে টাকা দিতে হবে। আর সে উকিলের সামনে বলছে আমি তাকে ছাড়বো না, কখনোই ছাড়বো না, মানে আমাকে সে কখনোই ডিভোর্স দেবে না। তো আমি উকিলকে বলছে যে আমি ডিভোর্স দেবো তাকে, আমার সব পাওনা দানা যা আছে দিয়ে দিবে, আমি ওকে ডিভোর্স দেবো। তো ও বলতেছে যে হ্যাঁ ও দিতে পারবে, আমি দিব না, যাতে আমার বাচ্চারা কোনোদিন বলতে না পারে যে আমি তাকে ডিভোর্স দিছি, সে দোষারোপ হবে না, এরকম বুঝেছে। তো আমি বলছে ঠিক আছে, টাকা বুঝে পেলে ডিভোর্স দেবো। তো ওই মহিলাকে বলছে যে আমাকে ছাড়তে হলে টাকা লাগবে। তো মহিলার কাছে টাকা নিচ্ছে, কিন্তু আমাকে সে টাকা দেয়নি। টাকা না দিয়ে সেখান থেকে সে আবার পালাইছে। ওরে ভাই, আপনার একটা ছবি বাঁধাই করে রাখা উচিত। আপনি একটা জিনিস, আই ডোন্ট নো, কোন একটা ছবি দেখেছিলাম, ছবিটার নাম ক্যাচ মি ইফ ইউ ক্যান, আর ক্যাচ মি ইফ ইউ ক্যান। আপনারা যদি দেখে থাকেন, সম্ভবত লিওনার্দো ক্যাপ্রিও অভিনয় করেছিল। আমি তো মনে করি যে আপনি হচ্ছেন বাংলার লিওনার্দো ক্যাপ্রিও। ওরে বাবা, জিনিস না, এটা তো মানুষ না, জিনিস একটা পুরো। বলেন। তারপর ওখান থেকে যখন পালাই গেছে, ওকে নাকি মেল দিয়ে গেছে যে আমাকে খুঁজো না, আমাকে খুঁজে পাবা না। তো মহিলা আবার আমাকে ফোন দিছে। এতদিন তারা খুব হ্যাপি ছিল, বোঝা গেছে তারা অনেক হ্যাপি, তারা খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। তো মহিলা তো চাচ্ছে রাস্তা ক্লিয়ার হোক, টাকা দিয়ে হলেও রাস্তা ক্লিয়ার হোক। যখন ও আমাকে এরকম ডিস্টার্ব করতেছিল, তখন আমি নিজেই গেলাম ডিভোর্স দিতে, যে তার কাছে আমি কিছু আশা করি না, তো আমি তাকে কোনো দিব না, স্কোপ দিব না আমার সাথে কথা বলার। তো কোর্টে গিয়ে আমি নিজে ডিভোর্স দিচ্ছি ওকে ডাইরেক্ট। কত সালে এটা? এটা 15তে। হ্যাঁ। আমি খুব ছোট ছোট করে আপনাকে কিছু কোশ্চেন করি। বিয়ে হলো 2002-তে না? 2002-এ 15তে ডিভোর্স দিলেন, অন অ্যান্ড অফ 13 বছর। সন্তানদের জন্য এতদিন আটকে রেখেছিলেন, তো কি হলো, লাভটা কি হলো? কিছুই না, তবে এখন আমার বাচ্চারা আমার সাথে আছে, সেটা আমি জানি, এটাই আমার। আপনার বাচ্চারা সাথে আছে এবং আপনি একটা বুটিক করেন এখন, আমি যতদূর জানি, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন, বাচ্চাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সংসার চালাচ্ছেন, এবং আপনি বলছেন আপনি আগের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি শুধু আমাকে একটা জিনিস বলেন, যে এত দেরি করলেন, যে মানুষটাকে অনেক আগেই বোঝা উচিত ছিল। অনেকবার সে ফল্ট করেছে, 2-1 বছরের মধ্যে সে বিয়ের আগে থেকেই ফল্ট শুরু হয়েছে। তো 2-1 বছরের মধ্যে সে যতবার ফল্ট করেছে ততবারই এনাফ ডিসিশন নেওয়ার জন্য ছিল। এই যে 12 বছর লাগলো, এই 12টা বছর এটা লস না জীবনের জন্য? অবশ্যই লস, কিন্তু আমি যে বললাম একটা কথাই, যে আমার বাচ্চারা একা হবে, আমি কিভাবে কি করব, আমি কি একা চলতে পারবো, কিংবা আমি কার কাছে যাব? হয়তো আমার ফ্যামিলি জায়গা দিত, সবকিছু করতো, কিন্তু আমি তো ফ্যামিলিতে কয়দিন থাকতে পারবো? আমি অনুষ্ঠান থেকে বলি, আমি সবসময় বলি, আমার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, বেবি হয়ে গেলে থিঙ্ক, বারবার থিঙ্ক করেন ডিভোর্সের ক্ষেত্রে, যদি দুটো মানুষ একজন নাই থাকতে পারেন। কিন্তু যদি দ্বিপাক্ষিকভাবে এটা হয়, হাজব্যান্ড ওয়াইফের জায়গায়, ওয়াইফ হাজব্যান্ডের জায়গায়, যদি বুঝে যান যে না, এই মানুষটার সাথে সংসার করাটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তার কোনো ভালো গুণ নেই আপনার চোখে, এবং এই জায়গাটা থেকে তাকে কিওর করা সম্ভব নয়, 1বার 2বার 3বার 4বার 5বার হচ্ছে, এবং এটা আপনার সন্তানের জন্য ভয়ঙ্কর রকমের রিস্ক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কালক্ষেপণ করার কোনো যুক্তি নাই। আমি মনে করি
এটা লস, বিগ লস অফ টাইম, কজ জীবনে আসলে সময় বারবার রিটার্ন আসে না। লাইফটা খুব ইম্পর্টেন্ট, এটা ভ্যালু দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানুষের জীবনে বেটার লাইফের জন্য মানুষ সবসময় ট্রাই করে, এই জন্যই মানুষ কনসিডার করে, এই জন্যই মানুষ কনসিডার করে না বেটার থাকাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ঠিক যে ওই মানুষটা যদি ওনার লাইফে থাকতো, সে যদি একটা ভালো মানুষ হয়ে থাকতো, বা উনি যেভাবে এক্সপেক্ট করেছেন সেভাবে যদি থাকতো হাজব্যান্ড হিসেবে, তাহলে তাদের সন্তানদের জন্য অনেক মঙ্গল হতো, ওনাদের জন্য অনেক মঙ্গল হতো। কিন্তু সেটা যেহেতু কিওরেবল না এবং সেটা এত এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, সেটা থেকে ডিভোর্সটা অন্তত তাকে ওই লাইফের চেয়ে বেটার রেখেছে। তবে এটা অনেক আগে হলেই বরং ভালো ছিল, বিকজ 12-13 বছর অনেক লম্বা একটা সময়। বাট আমি আবারও বলছি, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাকে ইন্সপায়ার করা না এইসব কাজে, কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে দিস ইজ ফেয়ার এনাফ, তাহলে এই সময় কেন কালক্ষেপণ করবেন? এটা একটা প্রশ্ন, এটা একটা লেসন। তো সন্তানটা মিস করে না তার বাবাকে? সেটা তো আমাকে তারা খোলাখুলি বলে না, কিংবা মেয়েটা খুব একটা পছন্দ করে না তাকে, তার কথাবার্তা আচার আচরণ সে পছন্দ করে না। ওদের সঙ্গে কথা হয় এখন? না, এখন কথা হয় না। মাঝখানে যখন সে আরেকটা জবে ছিল, তখন ওখান থেকে এখানে একটা ছিল, গল্প ছিল, আমি বুঝতে পারছি গল্প গেলেই আর আলটিমেটলি এরকমই একটা গল্প হবে। মাঝখানে সে কিছুদিন সে সবকিছু কমপ্লিট করার পর, তার সবকিছু যখন কমপ্লিট করছে, বাড়ি করছে, জায়গাটাকে করছে, তখন সে তার বাবা নাকি বলছে তোমার ছেলে মেয়ের এবার খোঁজ নাও। আপনি যে 2015 সাল থেকে সিঙ্গেল মাদার হিসেবে ফাইট করছেন, আপনি কখনো সেকেন্ড থট দেননি যে আপনার আরেকটা বিয়ে শাদী করা উচিত, নতুন জীবনে আসলে এভাবে চিন্তা ভাবনা করা হয়নি। হয়নি এই জন্য, কারণ আমার ছেলে মেয়েকে সে কিভাবে নিবে? আসলে কি সে ভালোভাবে নিবে? আমাকে 3 জনকে একরকম দেখতে হবে, পারবে? এরকম ভালো মানুষ পাওয়াটা তো অনেক কঠিন এখন। আপনার রাইট নাও এজ কত? 35-6 এরকম হবে। আপনি কাউকে লাভ করতেন বিয়ের আগে? না, আমি তো সুযোগই পাইনি। আপনাকে কি বললাম? দেখেন কি অদ্ভুত একটা জীবন। 35-36 বছরের একটা মানুষ, সে সুযোগের আগেই এক নতুন জীবনে চলে গেল। প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ড্রিম থাকে, তার স্বপ্ন থাকে, একটা স্বপ্নের পুরুষ থাকে, তার হাজবেন্ডকে নিয়ে সে যে চিন্তা করে, সে জায়গায় সে পায়নি। 12-13 বছর ফাইট করেছে একটা আননোন ওয়ার্ল্ডের সঙ্গে। এই সময় দুটো বাচ্চা চলে এসছে, 35-36 বছর বয়স, কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে গেল, বাচ্চারা তার কাঁধে, এবং এই বাচ্চারা নিয়ে সে ফাইট করছে। এই ভদ্রমহিলাকে যদি আমি জিজ্ঞেস করি 2015 থেকে 2019 পর্যন্ত সোসাইটির কাছ থেকে কতটা ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, একা মা হিসেবে ফাইট করতে গিয়ে কোন কোন জায়গা থেকে আপনাকে বিভিন্ন রকমের বাজে সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে, আমি ডেফিনেটলি শিওর ইট হ্যাজ অ্যানাদার স্টোরি, এবং সেটা অনেক বড় একটা গল্প হয়তো বা, সে গল্পে নাই বা গেলাম। এই জন্যই প্রত্যেকটা মোমেন্টে ডু রেসপেক্ট গার্লস, কজ তাদের স্যাক্রিফাইসটা অনেক বড়, হিউজ। সো রেসপেক্ট করেন। আমরা তো সবাই মায়ের পেট থেকে এসেছি, মাকে যেভাবে সম্মান করতে হয়, সো প্রত্যেকটা নারীর মধ্যেই নারী সত্তাটা আছে, মা সত্তাটা আছে, সেই জায়গা থেকে উই শুড রেসপেক্ট দেম। হ্যাঁ, বিকজ